বিজ্ঞান চর্চার আসরের দ্বিতীয় লাইভ স্ট্রিমিং সেশনে সবাইকে স্বাগত। প্রথমে আমি বিজ্ঞান চর্চার আসর নিয়ে দু একটা কথা বলতে চাই। এই একবিংশ শতাব্দীতে প্রযুক্তির যুগে মানুষ যখন চাঁদে পাড়ি দিয়ে আসছে বা ডিপ স্কাই নিয়ে গবেষণা করছে, সেখানে আমাদের চারদিকে এখনো প্রচুর অন্ধকার। মানুষের মন এখনো অন্ধবিশ্বাস ও কুসংস্কারে পরিপূর্ণ। সেই আবহে আলোচনার মাধ্যমে বিজ্ঞান শিক্ষার প্রসার এই গ্রুপের প্রধান উদ্দেশ্য। এইখানে যেমন বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে বহু বিজ্ঞানী, অধ্যাপক, শিক্ষক, রিসার্চ স্কলার আছেন, তেমনি আবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টরাও আছেন। এক কথায় বলতে গেলে ছাত্র থেকে বিজ্ঞানী একই প্ল্যাটফর্মে আছেন। এখানে আমরা ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তরের সাথে সাথে বিজ্ঞানের গবেষণায় উৎসাহ প্রদান করি। তাছাড়া বিভিন্ন কর্মশালার মাধ্যমে বিজ্ঞানের প্রচার বা পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপরে আলোকপাত করি। আজ এই গ্রুপের আয়ু মাত্র ৩ মাস। আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনা আছে। আশা করছি আমাদের লক্ষ্য পূরণে অবশ্যই আমরা সচেতন থাকব, এগিয়ে যাব। বিজ্ঞানের প্রসারে আমাদের এই লাইভ স্ট্রিমিং এর কর্মসূচি কিছুদিন আগে শুরু হয়েছে। আজ আমাদের সেকেন্ড সেশন। আমাদের সাথে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। আমরা চেষ্টা রাখব এই লাইভ স্ট্রিমিং সেশনের মাধ্যমে ওদেরকে আপনাদের সামনে তুলে ধরার। তার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করি। আশা রাখছি প্রত্যেককে বিজ্ঞান চর্চার আসর এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাতে পরবর্তী নোটিফিকেশন পেতে আপনাদের সুবিধা হবে। আর অবশ্যই বন্ধু, পরিবার, বিজ্ঞান মনস্ক মানুষ, ছাত্রছাত্রী বা জনতার সাথে শেয়ার করে রাখবেন, যাতে অনেক সংখ্যক মানুষের কাছে বিজ্ঞান চর্চার আসরের বার্তা পৌঁছতে পারে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের গ্রুপের সম্মানিত সদস্য, প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায় স্যার। আমরা ওর থেকে আবিষ্কার এবং তার নেপথ্যের গল্প শুনব। বিজ্ঞানের পথে ওনার যাত্রা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হাওড়ার শিবপুরে ওনার জন্ম। খুব ছোটবেলায় উনি বাবাকে হারান। শৈশবে অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়। যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এবং চাকরিতে অনেক উচ্চ পদে থেকে মাত্র ৩৭ বছর বয়সে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন এবং গবেষণার কাজে পুরোপুরি নিযুক্ত হন। আজ অবধি ওনার ৩৭টি আবিষ্কার এবং আন্তর্জাতিক পেটেন্ট আছে। দেশ বিদেশ থেকে উনি প্রচুর পুরস্কার অর্জন করেছেন। আমি স্যারকে অনুরোধ করব যে ওনার যে যাত্রা, বিজ্ঞানের পথে ওনার যে যাত্রা, সেইটা ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। শুভ সন্ধ্যা। স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান শুরু করার জন্য। আমরা এখন শুরু করছি আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। আজকে আমি যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আমার ব্যক্তিগত যে আবিষ্কার করেছি সেই আবিষ্কারগুলো নিয়ে কিছু কিছু আলোচনা করব এবং কি করে এই আবিষ্কারটা আমার মাথায় আসে তা সেই সব নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি অনুরোধ করব আপনারা প্রতি কটা জিনিস খুব মন দিয়ে শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোকে পরে জিজ্ঞাসা করবেন, তাহলে আমি সেগুলোকে কিছুটা পরিষ্কার করে দেব আপনাদের সামনে। এবার শুরু করা যাক যে আমার এই কাজগুলো নিয়ে আমি অনুষ্ঠানটাকে শুরু করছি। প্রথমে আমি আমার রিসেন্ট যে কাজগুলো সেগুলো নিয়ে একটু আগে আলোচনা করে নিই। সে আলোচনাগুলো করতে গিয়ে আমি যেগুলো দেখাবো সেগুলো একটু প্রথমে বলে রাখি। রিসেন্টলি যেটা করেছিলাম 2021 সালে পকেট ভেন্টিলেটর। অনেকে হয়তো আপনারা শুনে থাকবেন পকেট ভেন্টিলেটর টার্মটা, কারণ এটা নিয়ে সারা বিশ্বজুড়ে হইচইও পড়ে গেছিল। এটা 2021 সালে আগস্ট মাসে এটা আমার আবিষ্কারটা কমপ্লিট হয়। এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা ছোট ইউনিট রয়েছে। এই ছোট ইউনিটের এই পোর্শনটা হচ্ছে আপনার একটা মাস্ক ইউনিট রয়েছে যার সঙ্গে স্ট্র্যাপ লাগানো রয়েছে
এখানে একটা ভেন্টিলেটর ইউনিট রয়েছে, এর সঙ্গে একটা তার কানেক্টেড রয়েছে, আর তার সঙ্গে রয়েছে একটা পাওয়ার সাপ্লাই ইউনিট, যে ইউনিটটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো পুরো জিনিসটাকে। এবার আমি পরবর্তী স্লাইডে গেলে আপনারা একটু জিনিসটা আরও পরিষ্কার হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ইউনিট রয়েছে যেটা পাওয়ার সাপ্লাই ইউনিট, তার সঙ্গে কানেক্টেড রয়েছে এই ভেন্টিলেটর ইউনিট, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চার্জার। এই চার্জারটা হচ্ছে মোবাইলে যে চার্জার আমরা ব্যবহার করি, অ্যান্ড্রয়েডের একটা চার্জার এখানে রয়েছে। এই অ্যান্ড্রয়েড চার্জারটা এখানে লাগিয়ে দিতে হয়, লাগিয়ে দিলে এটা চার্জ হবে। যখন চার্জ হবে তখন এটাতে রেড কালার একটা ইন্ডিকেটার দেখায়, এবং যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে তখন সেটাকে ব্লু কালার দেখাবে। এবং একবার যদি ফুল চার্জ হয়ে যায় তখন সেটা প্রায় 5 থেকে 10 ঘন্টা অবধি একটা সাপোর্ট দিতে পারে। এবং একটা অসুস্থ মানুষ যার শ্বাসকষ্ট হচ্ছে বা খুবই কষ্ট পাচ্ছেন, তো সেরকম মানুষের ইমিডিয়েটলি সে অনেকটা উপকার হয়, সেরকম একটা জিনিস দেখাচ্ছি। তা আমি প্রথমে বলে দিই যে এই যন্ত্রটা কি কাজ করে। নর্মালি এই যন্ত্রটা যখন আবিষ্কার করি তখন কোভিডের মহামারী চলছে, আমরা সবাই গৃহবন্দী ছিলাম সেই সময়, এবং প্রচুর মানুষের কোভিড হচ্ছে। তো সেই কোভিড হওয়ার সময় যেটা আমরা কি করেছি, যে সবাই যদি বাইরে বেরোতে হয় তখন আমরা কি করতাম, একটা মাস্ক ব্যবহার করতাম, কাপড়ের মাস্ক বা অন্য যে কোনো রকম একটা মাস্ক আমরা ব্যবহার করতাম। কিন্তু মাস্ক ব্যবহার করার পরে ধরুন আমরা সকালবেলা বাড়ি থেকে বেরোতাম, অনেককে হয়তো কাজে কর্মে বেরোতে হয়েছে, যারা হসপিটালে ডিউটি করেছেন বা যারা ট্রাফিকে ডিউটি করেছেন তাদেরকে তো বাইরে বেরোতেই হয়েছে, এমার্জেন্সি যারা ডিউটি করেছেন তাদেরকেও যেতে হয়েছে। তারা আমরা মাস্কটা যেটা ব্যবহার করতাম, সেই মাস্কটা ব্যবহার করার ফলে যে আমাদের একটা কষ্ট হতো। কেন কষ্ট হতো? তা মাস্কের মধ্যে যে ফিল্টারটা থাকে, সেই ফিল্টারটার ভেতর দিয়ে আমরা ছেঁকে দিতাম, ছেঁকে কি নিতাম, আমরা অক্সিজেনটাকে বা এয়ারটাকে নিতাম, এবং যখন আমি সেটাকে শ্বাসটাকে ছাড়তাম তখন সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসটা কিন্তু ওর মধ্যে কিছুটা থেকে যেত। এভাবে যখন বেশ কয়েকবার শ্বাস প্রশ্বাস যখন আমরা নিতাম তখন আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ প্রচণ্ডভাবে বেড়ে যাওয়া শুরু করলো। এই যন্ত্রটা সেইটাকে কন্ট্রোল করবে, এবং কেউ যদি সারাদিন পড়ে থাকে এবং যদি সেটা চার্জ দেওয়ার ব্যবস্থা থাকে, যেখানে গেল সেখানে যদি চার্জারটা সঙ্গে নিয়ে যায় বা তার কাছে যদি একটা পাওয়ার ব্যাংক থাকে, তাহলে সারাদিনে ব্যবহার করার পরে তার শরীরে কোনো রকম ক্ষতি হবে না। তা এই যে এই জিনিসটা আবিষ্কার জন্য আমাকে অনেক কিছু কাজ করতে হয়েছিল, এবং এটার ব্যবহার কারা কারা করেছে আমি বলছি বা এখনও করছে। যারা ডাইরেক্টলি হেলথ ওয়ার্কার, যেমন ধরুন যারা নার্স বা হসপিটাল কাজ সঙ্গে যুক্ত বা ডক্টরস, তাদেরকে এটা ভীষণ কাজে লেগেছে, সেই সময়ের কথা বলছি। তারপরে যাদেরকে ধরুন পেশেন্টদের নর্মালি শ্বাস নিতে পারছে না, সে সমস্ত মানুষদের প্রচুর কাজে লাগছে। বা যারা এমন হয়েছে যে যারা পলিউটেড জায়গায় থাকছে বা কাজ করতে হচ্ছে, যেখানে প্রচণ্ড ধুলোবালি রয়েছে, সেই সব জায়গায় মানুষ যেমন রয়েছে, তাদের ধরুন ট্রাফিক পুলিশ যে রয়েছে, তাকে তো রাস্তায় থেকে দাঁড়িয়ে কাজ করতে হবে, সেখানে তাকে এই যন্ত্রটা প্রচুর কাজে লেগেছে। বা যাদের কোনো একটা ইনফেকশান হয়েছে, সেই ইনফেকশান জায়গাগুলোতে তারা এখানে কাজ করতে পারছে। এর একটা সুবিধা হচ্ছে এটাতে ধরুন কেউ ব্যবহার করছে, ব্যবহার করার সময় ধরুন তার শরীরে কোনো একটা ইনফেকশাস ডিজিজ রয়েছে, যেটা বাইরে বেরোলে অন্য লোকের ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু সেই যন্ত্রটা একদম সেটাকে প্রোটেক্ট করবে, যাতে করে তার শরীরের কোনো কিছুই বাইরে গেলে সে টোটালি সেফ থাকবে। অর্থাৎ আমার পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, ধরুন আমি একজন পেশেন্ট, আমার শরীরে কিছু প্রবলেম আছে, আমার শরীর থেকে কখনোই বাইরে কিছু যাবে না, বা আমি ব্যবহার করছি, আমার পাশে একজন কেউ রয়েছে যার কোনো ইনফেকশাস ডিজিজ রয়েছে, তো সেইটা একদম পুরোপুরি সেটা কন্ট্রোল করে নেবে, যে কোনো রকম কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস সেখানে ঢুকতে পারবে না। এছাড়া এই যন্ত্রটা সিওপিডি পেশেন্ট যারা, তাদের প্রচণ্ড কাজে লাগে, এবং এই যন্ত্রটা প্রচুর মানুষের জীবন বাঁচিয়েছে। আমি এই যন্ত্রটার সম্বন্ধে একটু জাস্ট দেখিয়ে দিই। একটা ছোট্ট যন্ত্র, কিন্তু সেই যন্ত্রটার মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, যেটা আমি ব্লক ডায়াগ্রাম করে দেখাচ্ছি। যেহেতু এই সমস্ত জিনিসগুলো পেটেন্ট করানো, আমি এর পুরো কার্যপ্রণালীটা ব্যাখ্যা করতে পারবো না আপনাদের সামনে, কারণ এটা আইন বিরুদ্ধ কাজ হয়ে যাবে। তাই এটা একটা ব্লক ডায়াগ্রাম রয়েছে, যে ব্লক ডায়াগ্রাম দিয়ে আমরা এখানে দেখাচ্ছি যে অনেকটাই কমপ্লিকেটেড জিনিস রয়েছে। এখান থেকে আমার এয়ার থেকে আমার অক্সিজেনটা নিচ্ছে এবং এখান দিয়ে বেরোবে,
যেখানে মাসটা রয়েছে সেখানে ওটা বেরোবে। তাই সেই জিনিসটা পুরোটাই আমি ব্লক ডায়াগ্রাম করে আপনাদেরকে তুলে ধরলাম। এটাও আরেকটা ব্লক ডায়াগ্রাম যেখান থেকে আমরা এটা দেখছি। এবার এটা একটা স্কেমেটিক ডায়াগ্রাম আমি দেখাচ্ছি যে জিনিসটা কীরকম, যে এখানে একটা ইউনিট রয়েছে, এর সঙ্গে ওয়্যার দিয়ে কানেক্টেড রয়েছে, এটা একটা ভেন্টিলেটর ইউনিট রয়েছে এবং এর সঙ্গে একটা মাস্ক অ্যাটাচ রয়েছে, আর তার সঙ্গে রয়েছে স্ট্র্যাপ। অর্থাৎ আমি স্ট্র্যাপটা যদি পরে আমি যদি নিই তাহলে আমার শরীরে একদম সঙ্গে সঙ্গে আমি অনেক আরাম পাবো। বাতাস থেকে এয়ার এবং অক্সিজেনকে এখান থেকে নিয়ে নেওয়া হবে, নিয়ে তারপরে সেইটাকে কন্ট্রোল করবে এটা। অর্থাৎ আমি যখন ব্যবহার করব আমি নিজে কন্ট্রোল করতে পারবো যে এখানে আমার কতটা শরীরে এয়ার এবং অক্সিজেন লাগবে। সেখানে আমি এখানে একটা নব রয়েছে, যে নবের সাহায্যে আমি সেটাকে কন্ট্রোল করতে পারবো। এরপরে এটার পিছনে একটা ঘটনা ঘটেছে, অর্থাৎ আমার আবিষ্কার, অনেকগুলো আবিষ্কার আপনাদের সঙ্গে আলোচনা করব এবং বেশিরভাগ আলোচনা করার মধ্যে আপনারা দেখতে পারবেন যে আবিষ্কারগুলো এমনি হয়নি। অর্থাৎ আমার কোনো একটা ঘটনা ঘটেছে যার জন্য আমার এই আবিষ্কারটা আমার মাথায় এসেছে। কিভাবে আবিষ্কারটা হলো, 2021 সালে 26শে এপ্রিল আমার কোভিড ধরা পড়ার পরে প্রথমে দেখলাম যে আমার অক্সিজেনের একটু প্রবলেম হচ্ছিল, তার সঙ্গে এলো জ্বর, এবং একদিন পরে থেকে জ্বরের যে এটা তাপমাত্রা অনেক বাড়তে শুরু করলো। সেই সময় 105 ডিগ্রি অবধি জ্বর পৌঁছে গেল। তারপরে তখন তো বাড়িতে ডাক্তার আসছিলেন না, তখন আমরা অনলাইনে ডক্টর দেখাচ্ছিলাম। তো উনি অনলাইনেই আমাকে বললেন যে এটা মেডিসিনগুলো খেতে হবে, এবং কিন্তু উনি স্টেরয়েড কিছুতেই সাজেস্ট করলেন না। তা কন্টিনিউয়াস 10 দিন প্রায় আমার 105 চলতো, এবং যখন ওই হাই ডোজ ওষুধগুলো যাওয়ার পরে 105 থেকে 103-এ নামতো, আবার 1-1.5 ঘন্টার মধ্যে আবার 105-এ চলে যেত, এবং সবসময় মাথায় জলপট্টি দেওয়া, এবং তার সঙ্গে প্রচণ্ড শ্বাসকষ্ট চলছিল। সঙ্গে আমার ছেলে ছিল, ছেলেরও একই অবস্থা হয়েছে। তা ভীষণ কষ্টে সেই সময় থেকেছি, এবং ডক্টর আমাকে বলছেন যে আপনার কিন্তু বাঁচার সম্ভাবনা একেবারেই নেই, আপনাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি হতে হবে, আপনার অনেক ট্রিটমেন্ট লাগবে। কিন্তু আমি কিছুতেই সেই সময় ভর্তি হতে চাইনি। তার কারণ হচ্ছে আমার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তারা ভর্তি হওয়ার পরে মারা যান। তা আমি সেই জন্য আমি বাড়িতেই ছিলাম, এবং বাড়িতে আমি থেকে যেটা করেছিলাম যে আমি ডিপ ব্রিদিং করে করে লাংটাকে যাতে ড্যামেজ না হয় সেই জন্য যতটা সম্ভব আমি ডিপ ব্রিদিং করে গেছি, এবং লাং ফাংশনটাকে চালু রেখেছি, প্রাণায়াম করেছি, করে আমি জিনিসটাকে যা সচল রেখেছিলাম। তারপরে যখন দেখলাম যে টেম্পারেচার আস্তে আস্তে কমের দিকে আসছে, এবং আমি দেখলাম যে আমার কিছুটা আমি আরাম বোধ করছি, তখন আমার এই 85 এরকম SpO2 লেভেলে এসছে। তার আগে তো অনেক নেমে গেছিলো। তারপরে আমি যেটা ভাবছিলাম যে আমার যে এতটা কষ্ট হয়েছে, এবং আমার তো প্রায় বাঁচার আশা ছিল না, সেখান থেকে আমি বেঁচে ফিরেছি। খাটে শুয়ে শুয়ে তখন আমি ভাবলাম যে মানুষের জন্য কিছু একটা করতে হবে। তো এই ভেবে আমি খাতা পেন নিয়ে বসে শুয়ে আমি আমার গবেষণার কাজটা শুরু করি। তারপরে অনেক কিছু ডিজাইন করি, ক্যালকুলেশন করি। তারপরে আমি দেখলাম যে অনেক কিছু জিনিসের দরকার। তখন তো দোকানপাটও বন্ধ। তা আমি কী করব, যে আমি অনলাইনে জিনিসগুলো কেনার জন্য বিভিন্ন এতে প্রায় 1-1.5 লাখ টাকা তখন সে সময় আমি নিয়ে আমি অনলাইনে যে ওগুলো অর্ডার দিই, এবং তারপরে এই মোটামুটি 15-20 দিন থেকে আমার জিনিসগুলো বাড়িতে আসা শুরু হলো। আসার পর থেকে এবারে আমার কাজ শুরু হলো যে জিনিসগুলোকে আমি যা যা ভেবেছি সেগুলোকে, এর মধ্যে প্রচুর ইলেকট্রনিক সার্কিট ছিল, সেইগুলোকে আমি কানেকশান করে করে সেই সবগুলো করলাম, এবং আউটকামে যেটা ছিল সেটা একটা মাস্ক লাগানো ছিল। তো এইবারে যখন সব করা হলো, তখন যখন আমি আউটপুটে আমি মাস্কটাকে আমার নাকের কাছে ধরলাম, তখন দেখা গেল আমার 85-84 যে SpO2 লেভেল ছিল, এবং উইদিন 3 মিনিট সেটাতে আমার 98 পৌঁছে গেল, 97-98 পৌঁছে গেছে। তখন আমি ভাবলাম যে তো দারুণ জিনিস হতে চলেছে, যে মানুষের প্রচুর কাজে লাগবে। এই ভেবে আমি আমার ছেলে তখন বাড়িতে ছিল, ওরও অনেকটা কমে এসছে, তখন ওর এই অ্যারাউন্ড 89-90 SpO2 লেভেল। ওকে আমি বললাম যে একবার এখানে আয় তো, তখন ও গেল, ওকেও লাগালাম, ওরও ওই 98-99 পৌঁছে গেল 3 মিনিটের মধ্যে। তা তখন আমি বুঝতে পারলাম যে এটা মানুষের অনেক উপকারে লাগবে। কিন্তু সমস্যা একটাই দেখা গেল, যে অত বড় একটা জিনিস, মানে অনেক কানেকশান, অনেক তার, অনেক কিছু রয়েছে। তা সেইটাকে
আমার তখন মাথায় এলো যে ওইটাকে এমন কি করা যায় যে মানুষ নিজে ক্যারি করতে পারবে, কারণ অত বড় জিনিসটাকে নিয়ে কেউ তো ঘোরাফেরা করতে পারবে না। সেটা আমি চাইছিলাম যে যে কোনো জায়গায় সে ট্রাভেল করতে পারবে, এই ভেবে তার উপরে কাজ করা শুরু করলাম। সেখানে প্রায় 1 মাসের ওপর সময় লাগলো, এবং সময় লাগার পরে তখন যে যন্ত্রটা তৈরি করতে সক্ষম হলাম, সেই যে আপনাদের সামনে যে দেখা যাচ্ছে এইরকম একটা ছোট্ট ডিভাইস, যার ওজন মাত্র 350 গ্রাম, 350 গ্রাম এর ওজনটা। এবং এটা করার পরে তখন আমি এটাকে পেটেন্টের আবেদন করি, এবং সব জায়গায় তখন এটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বা জার্নালে তখন এটা আমার এই আবিষ্কারটা সম্বন্ধে বেরোতে শুরু করলো, এবং এটা একটা খুব সাকসেসফুল ডিভাইস তখন একটা দাঁড়ালো। এবং প্রচুর মানুষ, অনেক মুমূর্ষু রোগী সেই সময় থেকে অনেক মানুষ এখনও ব্যবহার করছে, এবং সারা ভারতবর্ষে অনেক মানুষের এটা জীবন বাঁচিয়েছে। এখনও মানুষ ব্যবহার করে যাচ্ছেন সেই যন্ত্রটা। তো এইটা একটা দারুণ ইনভেনশন, যেটা সমাজের অনেক কাজে লেগেছে। এরপরে লকডাউন সময় আমি যেটা করেছি যে গভর্নমেন্টের একটা, উড়িষ্যা গভর্নমেন্ট আমাকে আবেদন জানায় যে একটা, ওই সময় কী হতো যে ডক্টররা পেশেন্টকে দেখতে পারতো না। তার কারণ হচ্ছে যে সামনে যেতে ভয় পারতো। প্রচুর ডক্টর, প্রচুর নার্স মারা গেছে সেই সময়, আপনারা সবাই হয়তো জানেন। তা সেই সময় আমার কাছে একটা রিকোয়েস্ট আসে যে এমন কিছু একটা করতে হবে যে যাতে করে ডক্টর সেফ থাকে। তো সেই জন্য একটা হচ্ছে আমার পকেট ভেন্টিলেটর ছিল, কিন্তু তারপরেও তারা বলছিল যে পেশেন্টের সামনে যেতে ডক্টররা ভয় পাচ্ছে, নার্সরা ভয় পাচ্ছে, তাদেরকে খাবার দিতে গেলে, তাদেরকে মেডিসিন সাপ্লাই করতে গেলে এমন কিছু একটা করুন যাতে করে সেটা করা সম্ভব। তখন আমি একটা রোবট ডিজাইন করি, যে রোবটের ছবিটা আপনাদের পরে দেখাবো। যে রোবটটার কাজ ছিল যে পেশেন্টের সামনে চলে যাবে, ডক্টর একটা আলাদা রুমে থাকবেন, যেখানটা একদম টোটালি মানে যেখানে কোনো ইনফেকশন থাকবে না, এরকম একটা আলাদা রুমে থাকবেন ডক্টর বা নার্স, আলাদা রুমে থাকবেন। এবং পেশেন্টরা তখন, আপনারা জানেন যে ওখানে সব লাইন দিয়ে পেশেন্টরা তখন হসপিটাল বা নার্সিংহোমে থাকতো, সেখানে ভর্তি ছিল। তা ডাক্তার হয়তো দেখলেন যে আমার 30 নম্বর পেশেন্টের বেডের কাছে গিয়ে এই মেডিসিনটা দিতে হবে। তা তখন সেই রোবট যে ছিল তাকে মেডিসিনটা দেওয়ার পরে সেই রোবট সেখানে চলে যেত, তারপরে সেখানে পেশেন্ট সেই মেডিসিনটা নিত। কি ধরুন কোনো একটা ফুড দিতে হবে পেশেন্টের কাছে, তখন সেই পেশেন্টের সামনে যে ডক্টর দিয়ে দিত সেই সেই পেশেন্টের সামনে সেই ফুডটা চলে যেত। কি ধরুন ডক্টর হয়তো ডাইরেক্টলি পেশেন্টের সঙ্গে কথা বলতে চাইছে, কারণ ডক্টর তো অন্য জায়গায় রয়েছে, তখন একটা ট্যাবলেট বা মোবাইল অন করে, ক্যামেরা অন করে তাকে পাঠিয়ে দেওয়া হতো, এবং সেখানে গিয়ে ওই পেশেন্টের সঙ্গে ডক্টর কমিউনিকেট করতে পারতো। বা অনেক সময় এরকমও হতো যে বাড়ির লোকের সঙ্গে পেশেন্ট চাইছে কথা বলতে, তাকেও সেইভাবে ব্যবস্থা করা হতো। তো এটা একটা অনেক ভালো কাজে লেগেছে এই ইনভেনশনটা। তারপরে আমি নন কন্ট্যাক্ট থার্মোমিটার ডিজাইন করি, যে দূর থেকে যাতে করে পেশেন্টের টেম্পারেচারটা দেখা যায়, যাতে করে কন্টামিনেশনটা না হয়, সেইভাবে আমি একটা করি। তারপরে বিভিন্ন রকম ইউভি স্টেরিলাইজার, সেটাকে ইনভেনশন করি, যেগুলো প্রচণ্ড কাজে লেগেছে, এবং প্রায় 99.99% বা 7% সেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস সমস্ত কিল করে দিত, এবং সেগুলো প্র্যাকটিক্যালি টেস্ট করা হয়েছে। কারণ হু থেকে যে গাইডলাইনটা দিয়েছিল যে মোটামুটি 20 সেকেন্ড ধরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে খেতে হবে। তা কিন্তু সাবান দিয়ে হাত ধুতে আমরা হাত না ধুতে পারছি, কিন্তু যে সমস্যাটা হতো যে ধরুন বাড়িতে একটা পার্সেল এসছে, সেই পার্সেলটা আপনি ধরবেন, এবার যদি আপনি পার্সেলটা ধরেন তাহলে আপনার সেই কোভিডটা চলে আসার সম্ভাবনা থাকতে পারে। তা এরকম আমরা কোনো জায়গায় গেলে সেখানে, বা আমি যদি ট্রাভেল করছি, আমি যদি বাসে ট্রাভেল করব কি উবেরে ট্রাভেল করব, সেখানেও একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যেত। কি ধরুন এমন জায়গায় গেলেন যেখানে আপনার কোনো হোটেলে গিয়ে উঠতে হবে, তো সেখানেও আপনাকে কিন্তু একটা রিস্ক থাকতো সেই সময়। তো সেই জন্য আমি যেটা করেছিলাম যে সেখানে কোনো রকম স্প্রে চলবে না, অর্থাৎ স্যানিটাইজার যে স্প্রেটা হতো তার মধ্যে তো যে জলটা থাকতো, সেই জলটা তো ভিজে যাবে। ধরুন কয়েন তো জল দিয়ে আপনি ধুতে পারেন, কিন্তু আপনার নোট তো আপনি ধুতে পারবেন না, নোটে আপনি যদি স্প্রে করেন নোটটা ভিজে যেতে পারে। তো সুতরাং কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টকে আপনি করতে পারেন না, সুতরাং একটা বালিশকে আপনি জল দিয়ে ভিজিয়ে দিতে পারেন না, কি বিছানা চাদরকে আপনি করতে পারেন না। সেই সব জিনিসগুলোকে স্টেরিলাইজ করার জন্য আমি এইটাকে বার করি। এর বিভিন্ন রকম মানে ডিভাইসগুলো আমি করেছিলাম। কোনোটা এটা যেমন দেখতে পাচ্ছেন, এটা ইলেকট্রিক 220 ভোল্ট দিয়ে এটা চালু হতো এবং চলতো,
এবং খুব স্ট্রং ইউভি লাইট দিয়ে এটা করা হয়েছিল এবং ইনস্ট্যান্ট এটাতে কিল করে দেওয়া হতো। তো কিছু এগুলো ফিচার্স বা এগুলো ডাইমেনশন এখন দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড ডিভাইস, এটা দিয়ে ব্যাটারিতে চলতো, চার্জের ব্যবস্থা ছিল এবং এটা আমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারতাম। এগুলো হচ্ছে পকেট সাইজ করেছিলাম, যেগুলো পকেট সাইজ দিয়ে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারতাম, ক্যারি করতে পারতাম। ধরুন কোনো মহিলা সে তার ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবে, যে ধরুন একটা সে ট্যাক্সি করে যাবে, ট্যাক্সিতে গিয়ে ওঠার সময় সে আগে ভালো করে স্টেরিলাইজ করে দিল ট্যাক্সি সিটটাকে। তো সেইভাবে এটা প্রচুর মানুষের, হাজার হাজার মানুষের এটা অনেক কাজে লেগেছে। এরপরে যেটা করা হয়েছিল যে বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে আমাকে জানানো হয় যে তারা শোটাকে কন্টিনিউ করতে পারছে না, সেই সময় শোটা বন্ধ ছিল এবং সেটাকে যাতে শোটাকে চালু করা হয় তার জন্য কিছু একটা ব্যবস্থা নিতে। তা তখন আমি তাদের ওখানে ভিজিট করে এবং কতটা কি লাগবে না লাগবে সেটাকে দেখে নিয়েছিলাম। দেখার পরে আমি তাদের জন্য যেটা করেছিলাম সেই বড় বড় যন্ত্রগুলো করেছিলাম এবং সেই জিনিসগুলো এখনও রয়েছে, ওখানে রাখা রয়েছে। তা সেখানে যেটা করা হয়েছিল যে এয়ার কন্ডিশনে যে এয়ারটা ফ্লো করছে সেই এয়ারটাকে একদম টোটালি পিউরিফাই করা, কি ওখানে যে যত চেয়ার আছে, কার্পেট আছে, মেশিন আছে, সমস্ত কিছু যাতে করে স্টেরিলাইজ করা যায় তার জন্য যেটা ব্যবস্থা ছিল যে পুরো প্ল্যানেটোরিয়ামের ভেতরে সমস্তটাকে আমার যন্ত্র দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছিল এবং ঘেরার পরে যখন শো চালু হবে তার ঠিক 10 মিনিট আগে ভেতর থেকে সবাই বেরিয়ে যাবে, সেই অবস্থায় ভেতরে কেউ থাকবে না, দরজা বন্ধ থাকবে, তখন বাইরে থেকে সেই ইনস্ট্রুমেন্টগুলোকে অন করে দেওয়া হতো। পুরো এয়ার কন্ডিশন বা সোফা বা চেয়ার যেখানে আছে, যত কার্পেট আছে, সমস্ত কিছু, ইভেন ওপরে যে ডোম শেপ রয়েছে সেইটা, সমস্ত কিছু একদম স্টেরিলাইজ হয়ে গেল এবং 10 মিনিট ধরে সেখানে চলতো এবং বাইরে একটা হুটার বাজতো। আপনারা হয়তো অনেকে গেলে হয়তো সেটা দেখেছেন, হয়তো হুটার বাজতো। 10 মিনিট পরে হুটার বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে দরজা খোলা হলো, কারণ সেখানে আমি বলে দিয়েছিলাম যে কোনো রকম প্রাণী যেন না থাকে, কোনো রকম প্রাণী সেখানে থাকা চলবে না, থাকলেই কিন্তু বিপদ হবে। তো সেই রকমভাবে এই যন্ত্রটাকে ডিজাইন করা হয়েছিল ওদের ওখানের কাজের জন্য। এবং এটা করা হচ্ছে, এই দেখুন এখানে ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে চেয়ারগুলো রয়েছে, এইখানে যন্ত্রগুলো রয়েছে। এই যন্ত্রগুলো এমনভাবে করা হয়েছে যে এখানে যত জায়গা রয়েছে সবগুলো একদম 100% একদম ব্যাকটেরিয়া, ভাইরাস সব কিছু কিল করে দেওয়া হতো। সেইভাবে এই যন্ত্রগুলো এখানে বসানো হয়েছিল। এই যে দেখাচ্ছি এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোভিড-19-এর জন্য যে রোবটটা আমি ডিজাইন করেছিলাম, এটা সেই রোবটটা। এই রোবটের সামনে এখানে দেখুন পেশেন্টের জন্য মেডিসিন নিয়ে যাচ্ছে। এই রোবটকে ইনস্ট্রাকশন যা দেওয়া হবে সে রোবট গিয়ে ওই পেশেন্টের সামনে চলে যাবে, গিয়ে তাকে মেডিসিন দেবে। কি ডক্টর যদি বলেন, মনে করেন এখানে একটা ট্যাবলেট বা মোবাইলের ক্যামেরা অন করে এখানে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে সে ওখানে পৌঁছে যাবে এবং বাড়ির লোকের সঙ্গে কি ডক্টরের সঙ্গে কমিউনিকেট করতে পারবে। তো এই গেল হচ্ছে কোভিড পিরিয়ডের কথা। এরপরে যেটা করি সেটা হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিক ডিটেক্টর, এর একটা যন্ত্র আমার তৈরি করেছিলাম, আবিষ্কার করেছিলাম। এটার ব্যাপারটা একটু দেখিয়ে নিই আগে। এইটা আমার টেবিলে রাখা রয়েছে দুটো যন্ত্র। এই দুটো যন্ত্র, এই যে যন্ত্র দুটো দেখতে পাচ্ছেন, এর কাজ হচ্ছে, একটা হচ্ছে ওপেক, মানে ধরুন কালো রঙের কোনো প্লাস্টিক, সেটা প্লাস্টিক না মেটাল না অন্য কিছু, সেটাই হচ্ছে ব্যাপার। সে কালো রঙের কোনো জিনিস বা কোনো একটা ডিপ কালারের কোনো জিনিস, সেই জিনিসটাকে একটা যন্ত্র ও ডিটেক্ট করবে, আর একটা যন্ত্র যে ট্রান্সপারেন্ট, একদম স্বচ্ছ জিনিস, যেটাকে ও ডিটেক্ট করবে। এই দুটো যন্ত্র আলাদা করে আমি ডিজাইন করেছিলাম এবং ডিজাইন করেছিলাম হচ্ছে যে তখন আমি একটা কলকাতায় একটা সেমিনারে ছিলাম, তখন দিল্লি থেকে আমাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আমার কাছে রিকোয়েস্ট আসে যে এরকম দুটো যন্ত্র আবিষ্কার করতে হবে এবং বানাতে হবে, যে যন্ত্রগুলো খুবই কাজে লাগবে। যে এরকম যন্ত্র যে কি না, আমি তখনও কিছুই জানি যে মাইক্রোপ্লাস্টিকটা কি কাজে লাগে বা কিভাবে কি করে। কারণ আমাকে বলা হলো যে মাইক্রোপ্লাস্টিক ডিটেক্ট করবে এবং 25 জন বিজ্ঞানীর একটা দল তারা অ্যান্টার্কটিকা গিয়ে তারা গবেষণা করতে যাবে যে অ্যান্টার্কটিকাতেও মাইক্রোপ্লাস্টিক পৌঁছেছে কিনা। তো মাইক্রোপ্লাস্টিকটা কি একটু বলে দিই। যে আমরা তো ধরুন এই চায়ের কাপ, প্লাস্টিকের চায়ের কাপে চা খাচ্ছি, কি ধরুন আমরা মিনারেল ওয়াটার ব্যবহার করছি, জলের বোতল
আলটিমেটলি কী করছি, জলগুলো আমরা ধরুন ভ্যাটে ফেলে দিচ্ছি, সেখান থেকে ওগুলো যাচ্ছে, সেখান থেকে গিয়ে কী করছে, আলটিমেটলি কিন্তু যাচ্ছে নর্দমা, নালা। অনেক সময় দেখছি নালা জ্যাম, নর্দমাগুলো জ্যাম হয়ে যায়, দেখবেন জল যাচ্ছে না, ওভারফ্লো করে প্লাস্টিকের কাপগুলো গিয়ে আলটিমেটলি নদীতে গিয়ে চলে যাচ্ছে, নদীতে যাওয়ার পরে সেটা সাগরে মিশছে, তো এইভাবে চলে যাচ্ছে। এবার যখন ওটা ট্রাভেল করছে, যাচ্ছে, তখন ওইটা যেতে যেতে ওটা আস্তে আস্তে করে ছোট হতে থাকে, অর্থাৎ টুকরো টুকরো হচ্ছে, জলের সঙ্গে ওর ধাক্কা লেগে লেগে ওটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হতে হতে নর্মালি যেটা বলা হয় মাইক্রোপ্লাস্টিকের একটা যদি আমরা সাইজ বলি 5 মিলিমিটারের নিচে, 5 মিলিমিটার নিচে যদি কোনো প্লাস্টিকের টুকরো থাকে সেটাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। কিন্তু 5 মিলিমিটার তো চোখে দেখা যায়, কিন্তু সেটা প্লাস্টিক কিনা আমরা জানি না। এই যন্ত্রটা যত ছোটই হোক না কেন, এই দুটো যন্ত্র, সে প্লাস্টিক না প্লাস্টিক নয়, মানে অন্য কিছু, সে এটাকে ডিটেক্ট করে দেবে। ধরুন আপনি একটু জল নিয়েছেন, এবার জলের মধ্যে মাটি আছে কি অন্যান্য জিনিস মেশানো আছে আর কিছু প্লাস্টিক কন্টেন্ট রয়েছে, সেটা খুব ছোট। এই 1 ফোঁটা জল, 1 ফোঁটারও কম নিয়ে যদি আমি একটা স্লাইডে করে নিয়ে আমি যদি এই ইনস্ট্রুমেন্টে দিই, ও কম্পিউটারের সঙ্গে লাগাতে হবে, কম্পিউটারে লাগিয়ে দিলে ও সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে এর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে কি নেই, এবং থাকলে কোথায় কোথায় কতটা রয়েছে সব দেখিয়ে দেবে। তাই একটা যন্ত্র আমাকে ট্রান্সপারেন্ট দেখাবে আর একটা যন্ত্র আমাকে ওপেক দেখাবে। তো এই যন্ত্র দুটো ভীষণ কাজে লেগেছিল, আপনাদেরকে বাকিগুলো একটু দেখাই ছবিগুলো। তো এই রকম একটা যন্ত্র, দুটো যন্ত্র ছিল। এই যে যন্ত্রটা চালু অবস্থায় দেখাচ্ছে, এটা একটা ল্যাপটপের সঙ্গে লাগানো রয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে, এইটা হচ্ছে আমাদের একটা মাইক্রোপ্লাস্টিকের একটা কন্টেন্টকে দেখাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যে এখানে কিন্তু গ্লো করবে, জিনিসটা গ্লো করবে, জ্বলবে। যে এই যন্ত্র যে এখানে ধরুন জলের সঙ্গে অন্য কিছু মিশে গেলে কিন্তু সেটাকে দেখাবে না, অনলি এইটাকেই দেখাবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন এটা কম্পিউটারে এই অংশটাকে আমরা দেখছি যেটা হচ্ছে গ্লো করছে, এটাই হচ্ছে একমাত্র প্লাস্টিক। এখানে যদি প্লাস্টিক ছাড়া অন্য কিছু থাকে সেটাকেও দেখাবে না। এইভাবে দুটো যন্ত্র করেছি। এটা সায়েন্স কলেজের একটা টিম, তারা এখানে এসছে, তারা ওখানে গেছিলেন, এই যে অ্যান্টার্কটিকাতে যাওয়া হয়েছিল এই যন্ত্রটা নিয়ে। এবং যন্ত্রটার যেটা কন্ডিশন ছিল, একটা হচ্ছে যে খুব কম সময় বানাতে হয়েছে, অর্থাৎ সময়টা মাত্র 21 দিন। যখন আমাকে জানানো হয়েছে 21 দিন সময়ের মধ্যে আমাকে গবেষণা করা এবং এই যন্ত্রটা বানানো, দুটো যন্ত্রকে বানানো, পুরোটাই বানানো। এবং সেই যন্ত্রটা কন্ডিশন হচ্ছে সাইজে খুব ছোট হতে হবে, হালকা হতে হবে, এবং -40 to 50 ডিগ্রি সেন্টিগ্রেডে ওটা কাজ করবে। এইভাবে যন্ত্রটা আমি ডিজাইন করি, এবং এই যন্ত্রটা নিয়ে আলটিমেটলি অ্যান্টার্কটিকায় যাওয়া হয়েছিল, এবং সেখানে গিয়ে তারা গবেষণা করেছিল যে ওখানে মাইক্রোপ্লাস্টিক পৌঁছেছে কিনা। একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে যদি কোনো পার্টিকেল থাকে যেটা প্লাস্টিক কন্টেন্ট, এখানে দেখতে পাচ্ছেন ছবিতে, এখানে মনে হচ্ছে যে আলো থিকরে বেরিয়ে আসছে এই যন্ত্রটা দিয়ে। এগুলো হচ্ছে কম্পিউটারে আমরা দেখতে পাচ্ছি যে কত জ্বলছে, অথচ এখানে যদি অন্য কিছু মিশে থাকে, এখানে যদি কোনো মাটি মিশে থাকে, সেটা কিন্তু দেখা যাবে না। সেখানে একমাত্র আমরা প্লাস্টিক কন্টেন্টকেই দেখতে পারবো। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে পোর্টেবল মাল্টিপারপাস মাইক্রোস্কোপ। যেটা যন্ত্র রয়েছে, এই যন্ত্রটা নাম হচ্ছে পোর্টেবল মাল্টিপারপাস মাইক্রোস্কোপ। এই যন্ত্রটা ল্যাপটপে লাগানো রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুইচ রয়েছে, আর এখানে অনেকগুলো নব কানেকশান এগুলো রয়েছে, আর তার দিয়ে কানেকশান করা রয়েছে একটা ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে। এইটা এবারে এর পিছনে কারণটা বলি। এর 2010 সালে আমার মাথায় একটা চিন্তা আসে যে এমন যদি কোনো করা যায় যে একটা মাইক্রোস্কোপ তৈরি করতে হবে, যে মাইক্রোস্কোপটার কাজ হবে যত রকমের মাইক্রোস্কোপ আছে সব কটা মাইক্রোস্কোপের কাজ ও একা করতে পারবে। তা সেই সব চিন্তাভাবনা করে আমি আমার গবেষণা, এটা 2005-এ কাজ শুরু, 2005-এ আমার মাথায় আসে যে 2005-এ আমি এটা কাজটাকে শুরু করি, যে এমন একটা মাইক্রোস্কোপ করতে হবে যেটার কাজ হবে পুরো যত রকমের মাইক্রোস্কোপ আছে সেইগুলোকে একসাথে একটা যন্ত্রে থাকবে। তো এই ভেবে আমি কাজ শুরু করি, এবং প্রচুর সময় লাগে এটাতে
করতে করতে প্রায় 2010-এ আমি এই কাজটা কমপ্লিট করতে পারি। 2010-এ যখন কাজটা কমপ্লিট করি দেখলাম যে এটা এখন পেটেন্ট করাতে হবে, তো আমি পেটেন্ট ফাইলিং করি। পেটেন্ট ফাইলিং করার পরে আমার পরবর্তী গবেষণার কাজ যখন শুরু হয়ে গেছে, আমি সেই কাজে নিজেকে যুক্ত করে নিই এবং এই যন্ত্রটা তখন আমার ল্যাবেই রাখা ছিল আলমারির মধ্যে। এবারে আমি আমার যখন কাজ চলছে, অন্য কাজ চলছে গবেষণা, তখন আমার এমন কিছু জিনিসের দরকার পড়ে যে জিনিসগুলো তখন মার্কেটে অ্যাভেলেবেল নেই, কোথাও পাচ্ছি না আমার সেই জিনিসগুলো। তখন আমি কি করি, সেই যন্ত্র থেকে আমি আমার যা যা দরকার সেগুলো এক এক করে খুলতে শুরু করি। তো এইভাবে একটা একটা করে যখন আমি খুলে নিই, তখন বছর 3 পরেই দেখা গেছে যে আমার যন্ত্রের আর কিছু অবশিষ্ট পড়েনি। তারপরে এটা তো পুরো তখন একটা যন্ত্রের কোনো অস্তিত্বই নেই, এটা একদম শেষ হয়ে যায়, মানে সব কিছু আমি তখন অন্য যন্ত্রের অন্য আবিষ্কারের পিছনে কাজে লাগিয়ে দিই। হতে হতে 2019 সালের এই ডিসেম্বরের এই 27 তারিখ নাগাদ আমার কাছে একটা মেল আসে, কন্ট্রোল অফ পেটেন্ট একটা মেল পাঠায় যে আমি যে আবিষ্কারের কথাটা বলেছি সেই আবিষ্কারে আমার পুরো পেপারটা পুরো সারা পৃথিবী ট্রাভেল করে এসছে এবং পৃথিবীর সব বিজ্ঞানীরা বলেছে যে এটা বাস্তবে এটা সম্ভব না, যে একটা যন্ত্র দিয়ে এত কিছু কাজ হবে, এটা হতে পারে না। কারণ হচ্ছে যে একজন আমেরিকার একজন বিজ্ঞানী, উনি অনেকটা এগিয়ে, তারপরে উনি বলেছেন যে এটা হতে পারে না। আর একজন জাপানের একজন, তাদের নামগুলো এখন এই মুহূর্তে বলতে পারছি না, তা আমার কাছে সব কপি আছে, তা উনিও সেই বিজ্ঞানী বলেছেন যে এটা হতে পারে না, এবং অন্যান্য সবাই বলেছেন যে কেউ এটা আদৌ বানাতে পারবে না, যে এরকম কোনো একটা যন্ত্র হবে যে সব কিছু কাজ করবে বলে। তা বলছে যে যদি কেউ করতে পারে তাকে নোবেল প্রাইজ দেওয়া হবে। তাই এইভাবে তখন চিঠিটা আমাকে পাঠান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, যে এরকম এই যে আমি যে আবিষ্কার করেছি বলছি যে এটার সত্যতা কী আছে, এটার প্রুফ দেখাতে হবে। তারপরে তো যখন মেলটা পেয়েছি, মেল পাওয়ার পরে আমার কাছে মাত্র 7 দিন সময়, উনি বলেছেন যে একটা আমাকে লাইভ দেখাতে হবে। কন্ট্রোল অফ পেটেন্ট বলেছেন যে একটা লাইভ ডেমনস্ট্রেশন দরকার, যে যন্ত্রটা আদৌ কোনো ইন্ডিয়ান সায়েন্টিস্ট বানাতে পেরেছে বলে। তা তখন আমার কাছে তো বিরাট চ্যালেঞ্জ, যে আমি অলরেডি 2010 থেকে 2019 অবধি হয়ে গেছে, কিন্তু এতদিন পরেও আমার এটা নিয়ে এত তর্ক বিতর্ক চলছে। দুটো রাস্তা, হয় আমি এটাকে ছেড়ে দেব, যে বলবো যে আর যাচ্ছি না, আরেকটা রাস্তা যে আমাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। তা আমি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম এবং হাতে আসছে তখন মাত্র 7 দিন সময়। যে যন্ত্রটা আবিষ্কার করতে 2005 সাল থেকে শুরু করে 2010-এ আমি কাজটা শেষ করি, সেই যন্ত্রটাকে আমাকে বানাতে হবে যার কোনো অস্তিত্বই নেই। আপনারা যে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এই ছবিটা, এটাকে পুরো অমনি বানানো হয়েছে যে জিনিসটা আমি পেটেন্টের জন্য বা যেটা আমার রিসার্চ পেপারে পাবলিশ হয়েছিল সেইটা পুরোটাই নতুন করে বানানো। এর আগের যা যা বানিয়েছিলাম এবং সেখানে কোনো রকম পরিবর্তন করা যাবে না, অর্থাৎ আমি যা বলেছি, যেখানে যা বলেছি সেখানে সেটাই করতে হবে। এই যন্ত্রটার বিশেষত হচ্ছে এখানে টগল সুইচ আছে, অনেকগুলো সুইচ, এই দেখতে পাচ্ছেন এগুলো সুইচ আছে সামনে, পিছনে, ওপরে অনেক সুইচ, এবং সুইচগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে আমি এক একটা সুইচের পরিবর্তন করব আর যন্ত্রটার এক একভাবে পাল্টাতে শুরু করবে। তা সেইভাবে এই যন্ত্রটা তৈরি হয়েছিল এবং আমি 7 দিন সময়ের মধ্যে পুরো যন্ত্র বানিয়েছি। এবং বানানোর পরে আমাকে 12:30টার সময় দেওয়া হয়েছিল। 12:30টার সময় আমি একটা সাদা বাক্সের মধ্যে ঢুকিয়ে একটা লাল রঙের একটা সিল্কের, কারণ যন্ত্রটা ওজন হচ্ছে লেস দ্যান 1 কেজি অনলি, এটা ওই প্রায় 950 গ্রামের মতন ওজন ছিল। তা এটাকে নিয়ে আমি ওনার চেম্বারে যখন যাই, উনি তো নিজে অবাক হয়ে গেছেন যে এরকম, মানে উনি ভেবেছিলেন যে হয়তো আমি অ্যাপিয়ার করব না, যে সবাই যখন বলছে এটা বাস্তবে সম্ভব নয়, তা সুতরাং একবার ট্রাই তো করা যাক, দেখা যাক আসেন কিনা উনি। তা আমি ঠিক 12:30 যখন ওনার চেম্বারে ঢুকি, তখন উনি দেখেই অবাক হয়ে গেছেন যে উনি আমাকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানালেন এবং টেবিলে রেখে
পুরো 1.5 থেকে 2 ঘন্টা লাগলো পুরো ডেমনস্ট্রেশনটা কমপ্লিট করতে। তা এবং ডেমনস্ট্রেশন কমপ্লিট করে উনি মানে এতটাই আপ্লুত, উনি মানে প্লাস এটার ভিডিও রেকর্ডিং করেছিলেন সিক্রেটভাবে, একটা ভিডিও রেকর্ডিং করে যেটা সবাইকে জানাতে হবে যে এরকম একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট এটা করতে পেরেছে বলে আর কি। এবং তার একদিন পরেই আমার হাতে ফাইনাল সার্টিফিকেটও আসে এবং উনি বলেন যে আমরা যত সম্ভব যতটা উঁচু মহলে এইটাকে ইন্টারন্যাশনাল লেভেলে আপনার অ্যাওয়ার্ডের জন্য আমরা এটা নমিনেট করছি। তো এইটা হচ্ছে সেই গল্পটা যে আপনাদেরকে বললাম যে একটা কত লড়াইয়ের পরে জিনিসটাকে আমাকে করতে হয়েছিল। এই যেমন আমি বলছি যে এটা যেমন ধরুন ট্রান্সমিশন মাইক্রোস্কোপ কাজ করবে, স্ক্যানিংয়ে কাজ করবে, জিওলজি মাইক্রোস্কোপে কাজ করবে, মেটালজি মাইক্রোস্কোপে কাজ করবে, আলট্রাভায়োলেট কাজ করবে, তো এরকম সব রকম কাজ করবে, খালি আমাকে ইনস্ট্রুমেন্টের ক্যারেক্টারিস্টিকগুলো পাল্টাতে থাকবে আর আমি জাস্ট একটা সুইচ চেঞ্জ করব আর জিনিসটাও চেঞ্জ হতে থাকবে। এই সেই যন্ত্রটা আমি হাতে ধরে দাঁড়িয়ে আছি, সেই যন্ত্রটা। এরপরে এটা সৌরভ গাঙ্গুলি খবরটা পায়, সৌরভ গাঙ্গুলি আমাকে দাদাগিরিতে ইনভাইট করে, আমাকে আমন্ত্রণ জানায়। ওখানে এই যন্ত্রটা নিয়ে আমি তখন এখানে ডেমনস্ট্রেশনতে দিচ্ছি যে এতটা একটা হাই লেভেল কাজ এখানে করা হয়েছে, একজন ভারতীয় সায়েন্টিস্ট এটা করেছে। তা এটা সেই গল্পটা। এটা একটা বিশেষ দিনে একটা 1 সপ্তাহের মধ্যে আমি যেহেতু পরপর অনেক আবিষ্কার করেছি, 1 সপ্তাহের মধ্যে আমার 3টে পেটেন্ট আমি হাতে পাই আর কি, ফাইনাল সার্টিফিকেট হাতে পাই। সেটার একটা আমার কাছে খুব স্মরণীয় দিন। তা আমি এটা সেটা ছবি তুলে রাখি। এই যে এত কিছু ঘটনা বললাম, এই ঘটনাটা সূত্রপাত কিন্তু 4 বছর বয়সে, মানে একদিনে কিন্তু হয়নি। যারা এখানে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উৎসাহ দেওয়ার জন্যই ব্যাপারটা আমি আরও একটু বলতে চাই। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর মানে আমার মা বসে আছেন আর আমার হাতে, তখন আমার বয়স ঠিক 4 বছর, এখানে আমার হাতে একটা ওষুধের বাক্স দেখতে পাচ্ছেন আপনারা। তো এটার একটা ঘটনা ঘটে। কী ঘটনা? যে আমার ঠাকুরদাদা, আমি তখন খুবই ছোট, 4 বছর বয়স, তা আমার ঠাকুরদাদা আমার ভাই বোনদের নিয়ে বলেছেন যে আজকে দুপুরবেলা সবাই এখানে ঘুমাবে। তা আমার ছোটোবেলা থেকেই খুব ঘুমের সমস্যা, আমি ঘুমাতে মানে খুব একটা ভালো লাগে না আর কি। তা সে সময় আমি সবসময় কিছু না কিছু ভাবতে থাকি। তা সেই সময় ভাবছিলাম কিছু না কিছু। তো এইবারে জানলা দরজা সব বন্ধ করে, তখন আমার বাবা যেখানে চাকরি করতেন সেখানে বড় একটা ঘর, বিশাল বড় একটা ঘরের মধ্যে আমরা সেই ঘরে শুয়েছি। তা সেখানে সমস্ত মানে ওটা সাহেব ব্রিটিশ আমলের ঘর ছিল, অনেক বড় বড় দরজা ছিল। তা সেই দরজা বন্ধ করার পরে আমাদেরকে শুয়েছে। তা আমার ঠাকুরদাদা আমার মাথার পিছনে বসে আছেন আর আশেপাশে আমার আদার ভাই বোনেরা তখন রয়েছেন। তো এইবারে উনি কোনোভাবে বুঝতে পেরেছেন যে আমি ঘুমাইনি, যে হয়তো চোখের পাতাটা নড়ছিল বা কিছু একটা দেখে উনি বুঝতে পেরেছেন যে আমার ঠাকুরদাদা যে আমি জেগে আছি, ঘুমাইনি। তা উনি বললেন যে মরা কুমির লেজ নাড়ে, জ্যান্ত কুমির লেজ নাড়ে না, যেই না বলা। তা তখন আমি আমার লেজ নাড়া বলতে এখানে আমার লেজ বলতে আমার পায়ের পাতা, আমি পায়ের পাতাটা নাড়ানো শুরু করলাম। তাই যত বলছে আমি পায়ের পাতাটা নাড়ছি, বলে এই তো বলছে একজন ঘুমাচ্ছে আর বাকিরা জেগে যাচ্ছে, আমি আরও জোরে জোরে পা নাড়ছি। তার কারণ আমাকে প্রমাণ করতে হবে যে আমি খুব জোর ঘুমাচ্ছি। তো এটা ছিল সেদিনকে ঘটনা। এবারে এটার এই সময় একটা আশ্চর্য জিনিস আমি লক্ষ্য করলাম যে দরজা জানলা তো বন্ধ, ঘর তো অন্ধকার, কিন্তু উপরের দিকে একটু ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা দিয়ে আলো আসছিল এবং আলোটা পড়ছিল, মানে আমার যেদিকে পা ছিল সেদিকে ছিল একটা দেওয়াল, সেই দেওয়ালের দিকে আমার পাটা ছিল। আমি চোখটা অল্প খুলে দেখছি যে কি হচ্ছে, ঘটনাটা কী হচ্ছে। বেশি খুলতে পারছি না, কারণ বেশি খুললে আমি দেখি আমার মাথার পিছনে আমার ঠাকুরদাদা বসে আছেন। তা আমি অল্প চোখটা খুলে দেখছি যে দেওয়ালে কিছু নড়ে চড়ে বেড়াচ্ছে। তা সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল সেই দিনকে, যে কী নড়ে বেড়াচ্ছে। তারপরে দেখলাম, ভালো করে লক্ষ্য করার চেষ্টা করলাম যে নড়ছে যেটা, সেটা হচ্ছে আমার যেখানটা যে ঘরটার ঘটনা, সেই ঘরের বাইরে ছিল একটা বারান্দার পরে ছিল একটা বাগান, তারপরে ছিল খোরসর রোড রাস্তা, সেই রাস্তা এখনও আছে, খোরসর রোডটা রয়েছে। সেই
রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে এবং সেটাকে আমি আবছা আবছা বুঝতে পারছিলাম সেখানে। তা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, মানে কেউ হেঁটে যাচ্ছে সেটাও একটা দেখতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমি উল্টো উল্টো দেখছি, এরকম একটা মনে হচ্ছিল, কিন্তু সবটাই ওই ভাষা ভাষা অল্প অল্প দেখছি। এবারে তো বিকেলবেলায় ঘুম থেকে উঠেছি, মানে উঠে তখন সবাইকে তো বলতে পারছি না যে এরকম একটা জিনিস দেখছিলাম, যদি বলে দিই তাহলে তো প্রমাণিত হয়ে যাবে যে আমি ঘুমাইনি। সুতরাং আমাকে প্রমাণ করতে হবে যে আমি জেগেছি, মানে ঘুমাচ্ছি, জেগেছিলাম বলা যাবে না। তা তখন আমি কাউকে কিছু বলতে পারছি না, কিন্তু মাথার মধ্যে এটাই চিন্তা যে কি দেখলাম, এটা ভাবছিলাম। ভাবতে ভাবতে পরে একদিন ভাবছি যে আচ্ছা ওই যে দেখেছি আগের দিন দেখছিলাম দুপুরবেলায়, তা ওইটা কি ঘরেই হয় না অন্য কোথাও হতে পারে। তখন ভাবছি অন্য কোথাও, মানে এটা ভেবে ভাবলাম যে একটা ছোটো জায়গার মধ্যে হতে পারে, এরকম ভাবছি। ভাবতে ভাবতে আমি তখন ভাবলাম তাহলে কি করা যায়। তা আমার ঠাকুমার একটা ওই যেটা হাতে যে বাক্সটা রয়েছে সেটা একটা কাশি সিরাপের বাক্স ছিল, সেই কাশি সিরাপের বাক্স বোতলটাকে ফেলে দিয়ে ওটা খালি মানে শেষ হয়ে গেছিলো, তো সেইটাকে আমি নিয়ে হাতে নিয়ে তখন ভাবছি যে এটাকে তো ওই দরজার মতন করে চিন্তা করছি, দরজার মতো চিন্তা করে আমি তখন ভাবলাম এই তাহলে একটা ফুটো করতে হবে। তাই মাকে বললাম যে মা আমাকে একটা সেফটি পিন দাও। তা মা তো দেবেন, দূর সেফটি পিন দিয়ে কী হবে, না সেফটি পিন লাগবে। তো মা বলছে না সেফটি পিন দেবো না। তা মা ভাবছে যে সেফটি পিন ছোটো বাচ্চা হাতে ফুটে গেলে রক্ত বেরোবে, তা সেই জন্য মা সেফটি পিনটা দিতে চাইছে না। তখন আমি কী করলাম, কান্নাকাটি জুড়ে দিয়েছিলাম। সে কান্নাকাটি জুড়ে মা তখন বাধ্য হয়ে সেফটি পিন দিয়েছিল, আমি সেফটি পিনে দৌড়ে পালিয়ে চলে গেলাম। কী করলাম, ওই যেদিকটা আমার এই হাতটা দেখা যাচ্ছে এরকম একটা জায়গায় আমি সেফটি পিন দিয়ে একটা ছিদ্র করেছিলাম। আর ছিদ্র করার পরে আর এইরকম একটা জায়গায় আমি অনেকগুলো ছিদ্র করেছিলাম, যে ছিদ্রটাতে উপরে আঙ্গুল দিয়ে দিয়ে চাপলাম, একটা বড় গর্ত না, সরি এই জায়গাটা পরের বলছি, আমি ছিদ্র করলাম, এটা পরে আসছি। এখানে যখন ছিদ্র করলাম, ছিদ্র করে আমি ভাবলাম যে আচ্ছা এটা তাহলে ঘরের মতন যদি হয় তাহলে এখান দিয়ে তাহলে ওরকম ঘটনা নিশ্চয়ই ঘটবে। এবার আমি ভাবলাম যে আমি তো সেদিকে ঘরের ভেতরে ছিলাম, তাহলে দেওয়ালটা তো ছিল, তাহলে এইটা যদি দেওয়াল হয় তাহলে আমি দেখবো কি করে যে কি ঘটছে। এইসব ভেবে এইরকম জায়গায় আমি অনেকগুলো ছোটো ছোটো করে ছিদ্র করলাম, করে এই আঙুলটা দিয়ে যে ঠেললাম এখানে একটা বড় ছিদ্র হলো এইরকম জায়গায়। ছিদ্রটা হওয়ার পরে আমি ওই রকম 3-4 দিন পরের ঘটনা, আমি ওটাকে বারান্দায় নিয়ে গিয়ে একদিন দেখছি যে কি হয়েছে, এবং বারান্দায় নিয়ে দেখলাম সে অদ্ভুত ঘটনা যে এই দিকের যে এটা ছিদ্র করেছি আর এই দিকের যে দেওয়ালটা মানে বাক্সর যে এটা রয়েছে এটা একটা সাদা রঙের ছিল। আমি দূরের গাছপালা এইসবগুলো বেশ ভালোই পরিষ্কার দেখেছিলাম। এইটা দেখে মানে আমার নিজের মধ্যে প্রচণ্ড একটা উত্তেজনা, প্রচণ্ড আনন্দ, মানে সব মিলিয়ে একটা অনুভূতি, একটা সেটা বলে বোঝাতে পারবো না, যে এতটা আনন্দ হয়েছিল যে আনন্দটা বলার নয়। সেই যে আনন্দটা পেয়েছিলাম তখন থেকে আমার মনে একটা কৌতূহল, একটা তখন তো আর বিজ্ঞান বুঝতাম না, যে সায়েন্স বলে কিছু আছে সেটাই জানতাম না, কিন্তু কিছু একটা ব্যাপার আছে, এই কিছু ব্যাপারটার পিছনে বেশ একটা উৎসাহ খুব কাজ করতো। মানে ছোটোবেলা থেকে সেই উৎসাহটার মধ্যে আমার একটা নেশা জন্মে গেল। এই নেশাটাই আর কি পরবর্তীকালে আমি দেখাচ্ছি, যে এই যে আমি এখন একটা ব্লগ এরকম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে, মানে ছবি এঁকে, যে এইরকমভাবে আমি বাক্সটা নিয়েছিলাম আর এইখানে রাস্তার জিনিসগুলো আমি এইখানে চোখ রেখে এখানে দেখেছিলাম। এবং যখন ক্লাস 7-8-এ পড়ি তখন আমি বিজ্ঞান বইতে পড়েছিলাম যে ওইটা হচ্ছে পিনহোল ক্যামেরা। অর্থাৎ আমি সেই সময় যেটা বানিয়েছিলাম সেটা আমি না জেনে বানানো, এবং নিজের একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি সেই কাজটা করতে পেরেছিলাম। সেটা কোনো কারোর থেকে শেখা নয়, কোনো বই পড়ে নয়, কেউ আমাকে বলে দেয়নি, নিজে একটা প্রবলেম পেলাম, প্রবলেমটা কি করে হয়েছে সেটাকে দেখলাম। প্রবলেম মানে আমি ওই ঘটনাটা ঘটেছে সেটা আমাকে যদি একটা প্রবলেম বলি যে এইটা এসছে, আমি সেখান থেকে আমি ওই জিনিসটাকে একটা উদ্ধার করলাম যে এটা একটা ঘটতে পারে, কিন্তু তার বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো আমার কাছে তখন ছিল না, কারণ আমি জানি না বিজ্ঞান কী জিনিস, সেই সময়টা জানারও কথা না বিজ্ঞান বলে কিছু হয় বলে। এইটা হচ্ছে সেই দিনকের ঘটনার একটা ছবি আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে আমি খুব ছোটোবেলায় 13 বছর বয়সে আমি আমার বাবাকে হারাই, এবং তারপরে অনেক আমাদের প্রতিকূলতার মধ্যে দিন কাটে। আমরা অনেক ভাই বোন
তা অনেক কষ্টে তখন আমাদের চালাতে হয়, অর্থনৈতিক কষ্ট প্রচুর গেছে সেই সময়। সেই সময় কাজ করতে করতে আমি এই যে মাইক্রোস্কোপ যেটা আপনারা একটু আগে শুনছিলেন, সেই মাইক্রোস্কোপের ঘটনার এবারে শুরু করি। কীরকম যে আজকে যে মাইক্রোস্কোপ আমি আপনাদেরকে পরে স্লাইডে দেখাবো, সেই যন্ত্রটা আবিষ্কারের পিছনে অনেক বছরের একটা পরিশ্রম লুকিয়ে রয়েছে। তো কীরকম ঘটনাটা বলি। 1974 সালে, তখন আমি ক্লাস 8-এ পড়তাম, তখন আমার দাদা আমাকে দুটো লেন্স দিয়েছিলেন। সে লেন্স দুটো কিসের লেন্স ছিল সেটা আমার জানা নেই, দুটো লেন্স ছিল এবং আমার যেটা মনে হয় বাইরেটা থ্রেড ছিল, এবং দুটো লেন্সের মধ্যে অনেকগুলোই ভেতরে এলিমেন্ট ছিল, লেন্স এলিমেন্ট অনেকগুলো করে ছিল আর কি। তো দুটো পার্ট ছিল এবং বাইরেটা থ্রেডের পার্ট ছিল, ব্রাশের ছিল, ভেতরে গ্লাসগুলো দেখা যেত না, মানে খুব পরিষ্কার জিনিস ছিল। তা দিয়েছিল, তো আমি ওই লেন্সগুলো নিয়ে একদিন দুটো লেন্স নিয়ে খেলা করছিলাম। মানে আমার পায়ের হাতের কাছে একটা বই ছিল, তো আমি নিয়ে এমনি জাস্ট খেলা করছিলাম। খেলা করতে করতে হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস আমার নজরে এলো। সে অদ্ভুত জিনিসটা হচ্ছে যে আমি হঠাৎ করে দেখলাম যে বইয়ের লেখাগুলো অনেক বড় আমার চোখের সামনে ভেসে উঠছে। মানে এইভাবে আমি ধরতে ধরতে হঠাৎ করে দেখছি যে অনেক বড় আমি দেখছি, কিন্তু হাতটা একটু যেই নড়ে গেল আবার সব লেখা ভ্যানিশ হয়ে যেত, মানে ঝাপসা। তখন আবার সেটা কোন পজিশনে ছিল বুঝতে বলতে আবার যে হাতটা একটু নির্দিষ্ট জায়গায় আসতো, তখন আবার জিনিসটাকে আসলো। এবারে এই যে ঘটনাটা আমি হলো, তো এইবারে ভাবছি যে এটা তো একটা দারুণ জিনিস, আমি খুব বড় দেখতে পাচ্ছি, কিন্তু এইটা তো হাতটা নড়ে যাচ্ছে, আমি তো এটাকে পরিষ্কার দেখতেই পাচ্ছি না। তারপরে আমি ঠিক করলাম যে এটাকে কোনো যন্ত্র বানানো যায় কিনা। তা আমি সেই যন্ত্র বানানোর চিন্তা ভাবনাটা কীভাবে করি। আমাদের তখন বাড়িতে অনেক পুরনো জিনিসপত্র ছড়াছড়ি। তা পুরনো জিনিসপত্রের মধ্যে আমি কিছু জিনিস সে সময় নিলাম যন্ত্রটা বানাবো বলে, অর্থাৎ হাতটা আমার নড়ে যাচ্ছে, আমাকে হাত নড়ানো চলবে না, আমি খালি দেখতে চাইছি যে ছোটো জিনিসকে বড় করে দেখাচ্ছে। তখন আমার মাইক্রোস্কোপ সম্বন্ধে কোনো ধারণাই নেই, মাইক্রোস্কোপ কী জিনিস সেটাও জানি না, মাইক্রোস্কোপ বলে কি মানে কিছু করা যায় সেটাও জানি না। তো এইবারে স্কুলেও তো মাইক্রোস্কোপে দেখানোর কোনো প্রশ্নই নেই সেই সময়। তো আমি নিজের মতন করে ভাবছি যে এমন কিছু একটা করব যেটাতে হাত নড়ে যাচ্ছে, হাতটা নড়বে না, আর যেটা আমি ছোটোকে বড় দেখছিলাম সেটাকে দেখব। এই করতে করতে আমি কিছু জিনিসকে একসঙ্গে করেছি। জিনিসগুলোর মধ্যে কি, জিনিসগুলোর মধ্যে একটা কাঠের সুইচ বোর্ড। এখন তো সব ব্যাকেলাইট বা প্লাস্টিকের জিনিস চলে এসছে সুইচ বোর্ডগুলো, আমাদের সময় সেই সময় ছিল কাঠের, মানে উডেন সুইচ বোর্ড ছিল, এবং ওপরের যে ঢাকাটা সেটাও ছিল কাঠের, বেশ মোটা, মানে প্রায় 1 সেন্টিমিটার মোটা হবে সেই সুইচ বোর্ডের ওপরের ঢাকাটা, তার মধ্যে সুইচগুলো বসানো থাকতো। তা এইটা হচ্ছে আমি নিয়ে যাচ্ছি কারসার নিয়ে, এইখানটায় হচ্ছে সেই এটা নিয়েছি একটা কাঠের তক্তা। এটা ওই মোটামুটিভাবে এখন যেটুকুনি মনে আছে বলছি যে ওই 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি এরকম একটা সাইজের ছিল। এরপরে কিছু পেরেক নিয়েছি, কিছু এটা হচ্ছে একটা শাল কাঠের গুড়ি, শাল কাঠের যেটা হয় ওই চৌকাঠ হয় না, দরজার চৌকাঠ, সেই দরজার চৌকাঠের একটা জিনিসকে আমি পেয়েছি যেটা প্রায় 2 ফুট হাইট ছিল। এটাকে নিয়েছি। একটা পাউডারে কৌটো পেয়েছি, খালি পাউডারে কৌটো প্লাস্টিকের, সেটা তখন কিউটি একটা পাউডার ছিল, সেই কিউটি পাউডার কৌটোটা পেয়েছি। টিউবলাইটের, ভাঙা টিউবলাইটের যে হয় স্টার্টার পেয়েছি খারাপ, সে স্টার্টার পেয়েছি। কিছু মেটাল প্লেট পেয়েছি, আমুলের দুধের ঢাকা পেয়েছি, তো এই সমস্ত ট্রান্সপারেন্ট ল্যামিনেশন পাত পেয়েছি। তো এইগুলো নিয়েছি। নিয়ে কি করেছি একটু জাস্ট বলি। তা আমি এখানে পেরেক দিয়ে, প্রথমে 2টো পেরেক দিয়ে এই কাঠের তক্তার সঙ্গে এই শাল কাঠের যে গুড়ি যেটা বলছিলাম 2 ফুট লম্বা, সেটাকে আটকে দিয়েছি, পেরেক মেরে আটকেছি হাতুড়ি মেরে। করার পরে আমার উদ্দেশ্য একটাই, হাত নড়ে যাবে না, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য, আর কিছু না। এটা বানানো হচ্ছে। এবারে এই যে পাউডারের কৌটোটা, এই পাউডারের কৌটোর ভেতরে এইখানে ওপরে আর নিচে ওই সুইচ গরম করে আমি এই স্টার্টারের মাপ করে সুইচ গরম করে আটকেছি, এটা গর্ত করেছি প্লাস্টিকের জিনিসটার। এইটা ছিল মেটালের। তো তখন এই মেটালের স্টার্টার, এখন তো স্টার্টার প্রায় উঠেই গেছে, এই মেটালের স্টার্টার, এর উপরে আর নিচে এই যে দুটো জিনিসে একই, আমি পেরেক দিয়ে, মোটা পেরেক দিয়ে 2টো ফুটো করেছি, আর ভেতরে যে জিনিসগুলো সব ফেলে দিয়েছি। করে ওই যে লেন্সগুলো পেয়েছিলাম, সেই লেন্সগুলোকে কাগজ পেয়েছি ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম।
এবার এইদিকে একটা রেডি করেছি, এদিকে একটা রেডি করেছি। আচ্ছা, এবারে এইখানে একটা প্লেট দেখাচ্ছে, এই প্লেটটাকে আমি এই পেরেক দিয়ে, এই প্লেটটাকে মেটাল প্লেট ছিল, লোহার একটা প্লেট ছিল এবং এতে অনেকগুলো হোল ছিল, তা আমি সেটাকে পেরেক দিয়ে এর সঙ্গে আটকে দিয়েছি। এইখানে একটা ট্রান্সফর্মের ল্যামিনেশনকে আমি দিয়েছি, আর এখানে আমুলের যে দুধের কৌটোর যে ঢাকা হয়, সেই দুধের কৌটোর ঢাকাটাকে এখানে লাগিয়েছি। পুরো জিনিসটা বানানো হলো। এখানে লেন্স বসানো হয়েছে, এখানেও লেন্স বসানো হয়েছে, এখানে একটা প্লেট লাগিয়েছি, এখানে একটা জায়গা রেখেছি যে কিছু রাখবো বলে, এইসব করা হয়েছে। তো এবারে করে টুরে আমি তখন আমাদের বারান্দার সামনে বসে কাজ করছিলাম, সামনে ছিল একটা বাগান মতন। তো আমি কাজ করছি, এক মনে অনেকক্ষণ ধরে এই কাজটা করে যাচ্ছিলাম। করতে করতে আমি ভাবছি দেখবোটা কি। প্রথমে একটা ওই খবরের কাগজ ছিললাম, তো খবরের কাগজই লেন্সের তলায় দিলাম, দেখলাম এখানে চোখ রেখে কিছু দেখা যাচ্ছে কিনা, যেখানে আমি হাতে ধরে দেখছিলাম দেখলাম কিচ্ছু দেখতে পাচ্ছি না, অন্ধকার লাগছে। তখন আমি বুঝলাম যে আলো পাচ্ছে না, তো এইটাকেও ঘোরানোর চেষ্টা করলাম যে তলায় রেখেছি যে আলো যদি পাওয়া যায়। ঘুরিয়েও দেখলাম কোনো আলোই আসছে না, অন্ধকারই লাগছে। তখন আমি ভাবলাম যে না, কিছু একটা করতে হবে। তখন আমি ভাবলাম যে একটা তাহলে কাচের টুকরোর মধ্যে যদি কিছু রাখি তাহলে সেটা হয়তো দেখা যাবে। তো এই ভেবে কাচের টুকরো কি, তখন স্লাইড বলে কিছু জিনিস হয় সেটাই জানি না, তা কাচের টুকরো ভাবলাম। তা কাচের টুকরো কোথায় পাবো? যেখানে কাজ করছিলাম সেখানে একটা দেখলাম আমাদের সামনে বাগান ছিল এবং অনেক মাটি পড়েছিল। বাগানে মাটির মধ্যে সূর্যের আলো পড়ে দেখলাম একটা জিনিস চকচক করছে। তখন বুঝলাম ওখানে একটা কাচের টুকরো নিশ্চয়ই পাবো। তা ওখান থেকে দেখলাম যে একটা জানলার ভাঙা কাচের টুকরো পেয়েছি। কাচের টুকরোটা নিলাম, সাবান দিয়ে পরিষ্কার করলাম, ত্রিকোণা ছিল কাজটা। এবারে ভাবছি যে সবই তো হলো, দেখবোটা কি, কাগজ তো দেখা গেল না। এই ভেবে টেবে আমি চারিদিক ভাবছি যে কী দেখতে পাই। বলতে বলতে আমি দেখলাম যে একটা মশা প্রচুর রক্ত খেয়েছে, আমার এত রক্ত খেয়েছে সে আর ওড়ার ক্ষমতা নেই। সে মশাটা পাশেই বসে রয়েছে, রক্ত খেয়ে বসে আছে, মানে উঠতে পারছে না, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তা আমি কোনো রকমে হাত দিয়ে ধরতে সে আমাকে ধরা দিল। তারপরে ওই কাচের টুকরোটা, তিনকোনা কাচের টুকরোর মধ্যে আমি কোনো রকমে আঙুল দিয়ে চেপটে ওটাকে করে দিলাম, স্ম্যাশ করে দিলাম রক্তটাকে। তারপরে সেটাকে নিয়ে যখন হাওয়ায় শোকালাম, তারপরে ওটাকে যখন এখানে দিলাম, তাও দেখছি কিছু দেখা যাচ্ছে না। তো মনটা খুব খারাপ হয়ে গেল যে এত লড়াই করে বেশ কয়েকদিন খেটে এই যন্ত্রটাকে বানালাম, এত কিছু জিনিস করে আমি ভেবেছিলাম কিছু একটা দেখা যায় বলে, কিন্তু কিছুই দেখা গেল না। তারপর ভাবলাম যে না, এটাকে মানে হাল ছাড়লে চলবে না। তখন কি করলাম যে আচ্ছা, আমি তখন ভাবছিলাম যে হাতে করে যখন দেখছিলাম তখন ভাবছিলাম যে হাতটা একটু নড়ে যাচ্ছিল যখন, তখনই জিনিসটা উধাও হয়ে যাচ্ছিল। তা তখন আমি কি করলাম, এই যে এখানে জিআই তার দিয়ে বেঁধেছি পাউডারের কুটোটাকে, আমি এইটাকে নিয়ে ওপর নিচ করা শুরু করলাম। তো ওপর নিচ করতে করতে হঠাৎ করে আমি দেখলাম যে অদ্ভুত ঘটনা, এখানে চোখ রেখে দেখলাম যে পরিষ্কার ডিম ডিম মতো জিনিস দেখা যাচ্ছে। তা তখন আমি কোষ পড়েছি বইতে, আমি তখন বুঝলাম যে কোষই হবে, তাহলে এটা আমার যে মশাটা রক্ত খেয়েছে, আমার রক্তের কোষ দেখতে পাচ্ছি। তা আমার ভেতরে তো দারুণ আনন্দ হয়েছে। তো সেদিনটা ছিল রবিবার। আমি পরের দিন স্কুলে গেলাম। স্কুলে গিয়ে আমার যে বায়োলজি স্যার, তার নাম সুজয়বাবু, আমি স্যারকে বললাম স্যার আমি এরকম একটা যন্ত্র বানিয়েছি বাড়িতে। তো বলে কী যন্ত্র? আমি বললাম যে এরকম আমি সেই যন্ত্রটা দিয়ে কিছু জিনিসকে বড় করে দেখতে পাচ্ছি এবং আমার মনে হচ্ছে আমি আমার রক্তের কোষও দেখতে পাচ্ছি ওটাতে। তখন স্যার বললো আরে দারুণ জিনিস তুমি বললে, তাহলে বলে আজ এক কাজ করবো, স্কুল ছুটির পরে তোমার বাড়িতে, আমার বাড়ি থেকে স্কুল হেঁটে প্রায় 7-8 মিনিট। স্যার, আমাদের হেড স্যার, আরও কয়েকজন স্যার তখন বললেন যাই তাহলে দেখে আসি তোমার যন্ত্রটা কী বানিয়েছো। তো স্কুল ছুটির পরে স্যারেরা সব এলেন। এসে তখন স্যার বললেন যে তুমি যেটা বানিয়েছো সেটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলে, সেই যন্ত্রটাকে বলে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তুমি এক কাজ করো, কালকে তুমি এই যন্ত্রটাকে স্কুলে নিয়ে আসতে পারবে? আমি বললাম হ্যাঁ। এটা তখন 2 ফুট হাইটের যন্ত্রটা, ভারী বেশি হয়নি, কাঠের তক্তার যেরকম ওজন হবে যেগুলো আর কি, তো এই 1.5 কেজির মতন ওজন, টোটাল জিনিসটা ওজন হয়েছিল। তো এটা বলে তুমি স্কুলে তাহলে নিয়ে আসো, তোমাকে অনেক কিছু জিনিস দেখাবো শেখাবো। তা পরের দিন এটাকে কাগজে মুড়ে টুড়ে আমি স্কুলে এটাকে নিয়ে গেছি। নেবার পরে আমি স্যার তো নিয়ে যাওয়ার পরে স্যার বললো দাঁড়াও এটা টেবিলে রাখা হোক।
সেদিনকে তো পড়াশোনা তো আর কিছু হলো না, ক্লাস হলো না, তো তখন ওইটাকে নিয়েই চললো। স্যার বললো দাঁড়াও আমি আরও জিনিস নিয়ে আসছি, বলে একটা ভারী যন্ত্র নিয়ে এলেন। বললো এইটা তুমি যেটা বানিয়েছো এটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, আর আমি যেটা রাখলাম এটাও কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তা স্কুলেরটা মোটামুটি এই 14 ইঞ্চি মতন হাইট ছিল, আমারটা প্রায় 2 ফুটের হাইট ছিল। আর আরও দুটো যন্ত্র উনি রাখলেন। তো রেখে আমারটা উনি স্লাইড দেখে মোটামুটি একটা আইডিয়া করে বললেন যে আমি যেটা বানিয়েছি সেটা 100 গুণ বড় দেখাচ্ছে, এই যে যন্ত্রটাকে দেখালাম। আর স্কুলের যন্ত্রটাও ওরকম 100 গুণের কাছাকাছি ছিল। আর বললেন যে এই দুটো যন্ত্র যেটা দেখতে পাচ্ছ, এই দুটো যন্ত্র হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, একটা 10x একটা 20x ম্যাগনিফিকেশনের রয়েছে। তা তখন উনি একটা কথা আমাকে বলেছিলেন যে দেখো তুমি যেটা বানিয়েছো সেটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এ তো অনেক আগেই আবিষ্কার হয়ে গেছে, নতুন কিছু নয়, কিন্তু তুমি নিজের মতন করে বানিয়েছো, না জেনে বানিয়েছো, নিজের মাথা খাটিয়ে বানিয়েছো, কিন্তু এটা অলরেডি আছে, এরকম একটা জিনিস এক্সিস্ট করছে। আর এইটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেটা আমাদের স্কুলে আছে। আর এই দুটো যন্ত্র এটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, এই 10 টাইমস 20 টাইমস বললাম। বললেন যে আরেকটা জিনিস উনি বলেছিলেন যে এই যে 20 টাইমস যে ম্যাগনিফিকেশন যে সিম্পল মাইক্রোস্কোপগুলো দেখছো, এর থেকে যদি বেশি ম্যাগনিফিকেশনের দরকার পড়ে তখন কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপই বানাতে হয় বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ প্রয়োজন আছে। এর মাঝামাঝি কিছু হয় না, বা এটা ছাড়া অন্য কোনো বিকল্প কিছু আজ অবধি বেরায়নি। হ্যাঁ, এরকম যে কথাটা যখন বললেন উনি, তখন আমার মাথায় না খুব স্ট্রাইক করলো। তো সেই সময় থেকে আমি আমার নিজের মতন করে গবেষণা শুরু করি, এবং গবেষণা আমার পড়াশোনা চলতে থাকে, গবেষণা চলতে থাকে। আলটিমেটলি আমি চাকরি করি, ইঞ্জিনিয়ারিং পাস করেছি, ম্যানেজমেন্ট করেছি, কোম্পানি থেকে চাকরি করেছি, এবং আস্তে আস্তে আমার যেটা হলো যে আমি যেখানেই থাকতাম সেখানে আমি গবেষণা করার জন্য আমি বাইরে যেখানে ছিলাম সেসব জায়গায় একটা রুমকে আমি নিজের গবেষণাগার বানিয়ে ফেলতাম। এবং আমার কাজটা একটাই ছিল যে মানে বিকল্প পদ্ধতি একটা কিছু বার করা। এই করতে করতে অনেক বছর কেটে গেল। তারপরে দেখছি যে ক্রমশ তো উন্নতি হয়ে যাচ্ছে, চাকরিতে প্রমোশন হতে হতে, কিন্তু আমার গবেষণাতে ভাটা পড়ে গেল। এক সময় দেখা গেল সকালবেলা আমি 7টায় বাড়ি থেকে বেরোতাম, রাত্রি 11টায় বাড়ি ফিরতাম, এবং তখন গবেষণা অনেক দূর এগিয়ে গেছে, প্রায় 90% অ্যাবাভ হয়ে গেছে, কিন্তু আমি দেখছি যে এইটা কিন্তু আর বাকিটা আর করা যাবে না। আমাকে তখন কি করতে হবে, আমি এইসব ভেবে টেবে আমি চাকরি থেকে রিজাইন করলাম, যে আমি আর চাকরি করব না, এবং সেটা কিছুতেই মানবে না কোম্পানি। তখন আমি রেজিগনেশন দিলাম যে আমার শারীরিক একটা সমস্যা, ডাক্তারকে বললাম যে এমন কোনো রোগ লিখে দিন যে রোগটা সারে না এবং পেশেন্ট মারা যাবে, এরকম একটা কিছু একটা বলেছিলাম। তো ডাক্তার বলি এরকম হয় নাকি? তাহলে হ্যাঁ আপনাকে লিখতেই হবে। বলি কেন? এরকম আমি আবিষ্কার করার জন্য চাকরি ছাড়ছি। বলে এরকম ডাক্তার এরকম পাগল তো দুনিয়া দেখিনি, আমি দ্বিতীয় দেখিনি। তা আমি বললাম না আপনি লিখে দিন। তারপর সেই সার্টিফিকেট দেখিয়ে আমি চাকরিটা ছাড়ি, এবং সেটা ছিল 1997 25 ডিসেম্বর, এবং 1998 5 মে আমার এই আবিষ্কারটা কমপ্লিট হয়। অর্থাৎ এই ছোটোবেলা থেকে যে শুরু করেছিলাম এটা শেষ হয়েছে ওই 98 সালে, এবং মাঝখানে অনেক দিন ধরে সেই কাজ চলে, এবং করার পরে সারা পৃথিবীর সমস্ত জার্নালে বা এতে বেরোয়, এবং আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এবং ভারত সরকার থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে বেস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, এগুলো সব পাই। তো এইটার থেকে আমার পরবর্তী কাজগুলোও চলতে থাকে। এইটা হচ্ছে সেই মাইক্রোস্কোপ যেটার কাজ শুরু হয়েছিল ওই 1974 সালে। তার এটা আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে দুটো স্লাইড ক্লিপ, এটার নাম হচ্ছে ভিউ ফাইন্ডার প্লেট, এইখানটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে দুটো নব দেখতে পাচ্ছেন, এই দুটো নবের মধ্যে একটা হচ্ছে অন অফ সুইচ কারণ ব্রাইটনেস নব, ইলুমিনেশন নব, আর এটা হচ্ছে ফোকাসিং নব। স্লাইডটাকে এখানে জাস্ট পুশ করে ঢুকিয়ে দিতে হয়। এটা ব্যাটারিতে চলে, 9 ভোল্ট ব্যাটারিতে দেওয়া থাকে, এবং এটা একবার ব্যাটারি ভরা থাকলে এটা বহু বছর এটাতে ব্যবহার করা যায়। এবং এমনি মাইক্রোস্কোপ যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ যে ব্যবহার করতে গেলে দুদিন পরে দেখা যায় যে ফাঙ্গাস ধরে গেছে, স্লাইড দেখা যাচ্ছে না, আইপিসে বা অবজেক্টিভে যে প্রবলেমগুলো আসে এইগুলোতে সেসব কিছুই হবে না। এইগুলোতে মানে কেউ যদি 20 বছর পরেও দেখে সেরকম পরিষ্কার একটা ছবি দেখতে পারবে এটাতে। তাই এইটা হচ্ছে এই মাইক্রোস্কোপের গল্পটা আপনাদের শোনালাম। খুবই ছোট, মানে আমাদের সময় ঘড়ির কাঁটাও দৌড়াচ্ছে, আমি আরও অনেক কিছু বলার আছে, আমি জাস্ট একটু একটু করে এগিয়ে দিয়ে যাচ্ছি। 105 গ্রাম এটার ওজন, এবং এটাতে এত পরিষ্কার ছবি আসে যে, এবং বিদেশে এটা নিয়ে অনেক চর্চাও হয়েছে, এবং দেখা গেছে যে খুব দামি মাইক্রোস্কোপ
যেটা 40-50 হাজার টাকা মাইক্রোসফট থেকে এর পারফরমেন্সটা বেটার আর কি। তো সেই সবগুলো আপনারা পরে জানতে পারবেন। আর এটা ফিল্ড স্টাডির জন্য কাজে লাগে, যে কেউ এটা আমার ইউজার 4 বছরের বাচ্চাও এটা ব্যবহার করে, 80 বছরের বৃদ্ধ ব্যবহার করে, ডাক্তাররা ব্যবহার করেন, যারা গবেষণা করে তারা এটা ব্যবহার করেন। তা এর ফিল্ড বিভিন্ন রকমের আছে, যারা এডুকেশনে এগ্রিকালচারে কাজ করেন তারা ব্যবহার করেন, ফিশারিজ মানুষরা ব্যবহার করেন। তা বিভিন্ন ফিল্ডে এটার প্রচুর ব্যবহার, স্কুল কলেজেও ব্যবহার হয়। এবং এটা থেকে মাইক্রো ফটোগ্রাফি, অর্থাৎ আমি যেটা দেখছি সেটাকে আমি মোবাইলে ছবি তুলতে পারি, ডিজিটাল ক্যামেরায় ছবি এটা তুলে রাখতে পারি, আমার কাউকে দরকার আমি এটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারি। এটা আরেকটা মডেলে দেখালাম। আগেরটা মডেলটা হচ্ছে মডেল MM01, দুটো আলাদা যন্ত্র, এর সঙ্গে একটার সঙ্গে কোনো মিল নেই, দুটো টোটালি আলাদা যন্ত্র। এটা 02 মডেলের। এটা এখানে একটা টিউব রয়েছে ছোট, এখানে দিয়ে দেখতে হয়, এবার সেটাও খুবই ছোট জিনিসটা, এবং এরও পারফরমেন্স অতি উন্নত মানের এটা, এবং এরও ছবি তোলা যায়। এটা আগেরটা দেখালাম ওটা হচ্ছে 50x ম্যাগনিফিকেশন, এটা হচ্ছে আপ টু 450x ম্যাগনিফিকেশন এটাতে হয়। খুবই কাজের জিনিস এই যন্ত্রগুলো। এটা বিভিন্ন যখন পুরস্কার পাই তখন বুদ্ধবাবু আমাকে রাইটার্স বিল্ডিংয়ে সম্বর্ধনা দেন, আর এই বিভিন্ন কাগজ টাগজে বুদ্ধবাবু তখন চিফ মিনিস্টার ছিলেন, এগুলো তার কিছু ছবি। এইটা মাইক্রোস্কোপে তোলা একটা চিড়ের পোকা। আমি একদিন প্যাকেট চিড়ে বার করে খাবো বলে করছি, হঠাৎ দেখি একটা বিন্দু মতন একটা কিছু নড়ছে, তখন সেটাকে নিয়ে আমি দেখি এই পোকাটাকে আমি দেখতে পাই। এই পোকাগুলোর ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে মশার ডানার ছবি, এটা হচ্ছে কৃমি ছবি, হুকওয়ার্মের ছবি, এটা হচ্ছে ড্রসোফিলার একটা মাথার অংশের একটি ছবি, এটা প্রজাপতির ডানার ছবি আমরা দেখছি। প্রজাপতির ডানাতে আমরা যে কালারটা দেখতে পাই সেই কালারটা হচ্ছে বিভিন্ন রকম স্কেল থাকে, সেই স্কেলটাকে আমরা এখানে লক্ষ্য করছি। পেঁয়াজের যে কোষ সেটার ছবি এটা, এগুলো নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এটা সেল ওয়াল দেখতে পাচ্ছি আমরা। এছাড়া আর কিছু আবিষ্কারের কথা এবারে তাড়াতাড়ি আমি বলতে শুরু করি। এটা হচ্ছে ছোট্ট একটা পোর্টেবল ইসিজি মেশিন। আমি একটা জায়গায় মেডিকেল ইনস্ট্রুমেন্টেশনে চাকরি করতাম, এবং আমার যেহেতু ছোটোবেলা থেকে গবেষণা নিয়ে করার ইচ্ছা, যে আমার যে জেনারেল ম্যানেজার সে সময় ছিলেন, তখন আমি চণ্ডীগড়ে পোস্টেড ছিলাম, তা উনি জানতেন যে আমার রিসার্চের দিকে খুব ন্যাক, তো উনি আমাকে বলে দিয়েছিলেন 6টার পরে যখন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে পুরো ল্যাব আমার, আমি নিজের মতন গবেষণা নিজেই করতে পারবো, সব কিছু করতে পারবো। তখন আমি দেখতাম যেখানে আমি চাকরি করেছি তাদের যে প্রোডাক্টগুলো যে বিশাল বড় বড়, মানে সেই সব মেশিনগুলো এত বড় বড়, সে তলায় হুইল থাকতো একটা ফ্রিজের মতন বড় বড় মেশিন। তা সেই সব মেশিনের কথা ভাবতাম, আর ভাবতাম যে ছোট কি কখনোই সম্ভব না বানানো। তা সেই সময়ে নিজের মতন করে আমি আমার গবেষণা শুরু করি, এবং আলটিমেটলি এই যন্ত্রটা বানিয়েছিলাম সেটা হচ্ছে খুব ছোট্ট মাইক্রো ইসিজি মেশিন, একদম ছোট, যেটাতে কতগুলো নব রয়েছে আর কতগুলো জ্যাক এখানে লাগানো যায়, যেটা মানুষের শরীরে লাগিয়ে দিতে হবে। এবং এখানে একটা ডিসপ্লে ইউনিট রয়েছে, কাটা রয়েছে, এখানে এলইডি রয়েছে, এইসব দিয়ে এখন বানানো ছিল, এবং যেটা দিয়ে আর কি পুরো একটা বড় মেশিনের যা কাজ করবে সেই কাজটা এটাও করবে, পারলে এটা থেকে প্রিন্ট আউটও নিয়ে যাওয়া যাবে। এটা যে মাইক্রো ইসিজি মেশিনে অনেক কিছু ফিচার আছে, সেটা পরে আসছি। এরপরে আসছি যে লাই ডিটেক্টর বানিয়েছিলাম, সেটা হচ্ছে এরকম ছোট। আগের যন্ত্রটা, এই যন্ত্রটা দুটো এতটাই ছোট, মানে একটা আমরা যে সিগারেটের বাক্স দেখতে পাই ওই মোটামুটি ওর কাছাকাছি, এতটাই ছোট যন্ত্র। এই যন্ত্রটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা এরকম ইন্ডিকেটার রয়েছে, মানে একটা কাটা মতন রয়েছে, আর এখানে কতগুলো লাইট রয়েছে, এলইডি রয়েছে, আর এখানে কতগুলো জ্যাক সকেট রয়েছে, অ্যাডজাস্টমেন্ট নব রয়েছে। এবারে যখন এটা করি, এটা একটা অদ্ভুত যন্ত্র, যে যন্ত্রটা মানে আমার অ্যাকচুয়ালি মাথায় আছে যে এই লাই ডিটেক্টর ব্যাপারটা আমি শুনেছিলাম, কিন্তু আমি এটা জানতাম যে লাই ডিটেক্টরটা করতে গেলে অনেক ঝামেলা আছে, যে যার করা হবে তার জন্য অনেক পারমিশনের দরকার, যে তাকে লাই ডিটেক্টরে পরীক্ষা করা হবে কি না এইসব। তা আমি দেখলাম যে অত জটিলতার গিয়ে আমার দরকারটা কী, তার কারণে একটা মানে ইঞ্জেকশন পুশ করতে হতো। তা আমি দেখলাম যে অত জটিলের তো ব্যাপারটা দরকার নেই, আমি সিম্পল ওয়েতে কীভাবে করা যায়। তা এটা যন্ত্রটা এতটাই একটা অদ্ভুত, মানে একটা উদাহরণ দিচ্ছি, যে ক্লাসের কোনো বাচ্চা সে তার পাশের বন্ধুর পেন্সিল নিয়েছে, এবারে বন্ধুরা যখন তাকে বললো তুই কি আমার পেন্সিল নিয়েছিস, তো সে বললো না তো নিইনি।
কিন্তু সে নিয়েছে, কিন্তু সে মুখে হেসে হেসেই বলছে না আমি নিইনি। এবারে ওর ম্যাম বা টিচার যে আছে সে বললো যে এই তুমি কি ওর পেন্সিল নিয়েছো? ও বলছে না নিইনি, অথচ পাশেই বসে রয়েছে। এবার পেন্সিল হয়তো এমনভাবে লুকিয়ে রেখেছে কোনো জায়গায়, বইয়ের ফাঁকে বা জায়গায় সব ব্যাগ ফ্যাগ সার্চ করে পাওয়া যাচ্ছে না। এই একটা ছোট যন্ত্র এমনই জিনিস যে ওই যদি সেই বাচ্চার হাতে যদি লাগানো হয়, লাগিয়ে তাকে মানে ম্যাম বা অন্য কেউ যে ওকে প্রশ্ন করে বিভিন্ন রকম প্রশ্ন, যে কোথায় তোমার নাম কি, কোথায় থাকো ইত্যাদি নানান রকম প্রশ্ন করা হচ্ছে, করে টোরে ও বাচ্চাটা স্বাভাবিকভাবে উত্তর দিচ্ছে। এখানে দেখুন একটা ইন্ডিকেটার রয়েছে, এখানটা একটা কাটার মতন দেখা যাচ্ছে। তো কাটাটা তখন নর্মাল যখন প্রশ্ন করবে বাচ্চাটা উত্তর দিচ্ছে, এই কাটাটা থাকবে পুরো মাঝখানে। আর এখানে একটা লাল আলো একটা সবুজ আলো রেখেছিলাম। তো এবারে যখন ওকে প্রশ্ন করা হলো একটা বা একটা, ওকে বলা হলো যে তুমি কি নাওনি? তো না নি। এবারে না সরি, ও প্রশ্ন করছে কোথায় থাকো, কে আছে বাড়িতে, কোথায় বেড়াতে যাও ইত্যাদি, কী খেতে ভালোবাসে বলছে। তারপরে বলে আচ্ছা এটা কী জিনিস বলো তো, মানে এমনি দেখাচ্ছে ম্যাডাম একটা পেন্সিল নিয়ে দেখাচ্ছে এটা কী জিনিস। তো যেই পেন্সিল মুখে উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে কাটা নড়ে যাবে, সঙ্গে সঙ্গে কাটাটা নড়ে যাবে এবং লাইট জ্বলবে যে ও ইন্ডিকেট করবে। কারণ পেন্সিল কথাটাও যে বলা মাত্রই এই কাটাটা নড়বে, তার আগে নড়েনি। তার আগে কোথায় থাকে, কোথায় বেড়াতে যায়, বাড়িতে কে আছে, কাটা নড়েনি, পেন্সিলে নড়ে যাবে। তাই এইটা হচ্ছে সেই বিশেষ যন্ত্র লাইট ডিটেক্টর। এবার আসছি 3D ট্রান্সমিশন ইলেকট্রনিক মাইক্রোস্কোপ। এটা আপনারা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের নাম শুনেছেন। ইলেকট্রন মাইক্রোস্কোপে যেখানে ইলেকট্রন বিম ইউজ করা হয়, এখানে ইলেকট্রন বিম ইউজ করা হয় এবং এর প্রচণ্ড দামি সেই যন্ত্র এবং অনেক বড় সেই যন্ত্র। কিন্তু এটা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড হাইট এটার যন্ত্রটা। নিখুঁত ছবি দেখা যাবে এটাতে। এটা কম্পিউটার লাগিয়েই কাজ করাতে হবে, ডেস্কটপ বা ল্যাপটপ এই যন্ত্রটা লাগাতে হবে। আর এর জন্য কিছুটা স্লাইড প্রিপারেশন আলাদা দরকার লাগে। তবে যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপে যেটা দরকার পড়ে যে ভ্যাকুয়াম চেম্বারের দরকার পড়বে, সেটা এখানে কোনো ভ্যাকুয়াম চেম্বারের দরকার পড়ে না, আলাদা কিছু প্রসেসে এখানে কাজ করবে। তো এইটা সেই যন্ত্র। এরকম অনেকগুলো ডিভাইস, আলাদা ডিভাইসকে আমি বার করেছিলাম, সেইগুলো সব পরপর আমি দেখেই যাচ্ছি। আমি কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। এটা একটা ড্রসোফিলার একটা ক্রোমোজোমকে আমি দেখাচ্ছি, পলিটিন ক্রোমোজোম, যেটা স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে থাকে। সেটা এই আমার এই বিশেষ যন্ত্র দিয়ে তোলা ছবি। এটা হচ্ছে ড্রসোফিলার একটা ডানা, উইংসের একটা ছবিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে চলে আসি 3D স্ক্যানিং ইলেকট্রনিক মাইক্রোস্কোপ। এই যন্ত্রটা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ অন্য ভার্সন, মিনি ভার্সন। এটাও অনেক কাজের জিনিস। এখানে আমরা স্যাম্পেলকে এখানে রাখতে হবে, রাখার পরে আমাদের এটা কম্পিউটার কানেক্ট করে আমরা এটাকে দেখব। আমি পরবর্তী ছবিতে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই যন্ত্র, যে যন্ত্রটা দিয়ে এখানে আমি স্যাম্পেলকে এখানে রাখলাম, লাগিয়ে এখানে কম্পিউটার কানেক্টেড দেখাবো। আমি এর আউটপুটগুলো দেখাচ্ছি। তারপরে এটা আমি ডিসপ্লেতে দেখতে পারবো এবং যে জায়গায় যে জিনিসটা দেখার দরকার সেটার একদম নিখুঁত আউটপুট আমি এখানে দেখতে পাবো। এইটা একটা অদ্ভুত জিনিস। দেখুন, এটা আমরা সবাই সর্ষে দানাকে চিনি। সর্ষে দানা আমরা একটা ছোট ব্ল্যাক কালারের একটা গোল একটা সর্ষের দানা দেখি। এবারে এই মজার ব্যাপার হলো যে আমি যা সেটা সদ্যই এটাকে দেখেছি যে একটা সর্ষের দানার মধ্যে কি অদ্ভুত কাণ্ড কারখানা থাকে। এইখানে দেখুন, ঠিক আমরা লিচু যেরকম দেখে অভ্যস্ত, লিচুর গায়ে যেরকম কাটা কাটার মতন থাকে, এই সর্ষের দানার, এটা কিন্তু একটা সর্ষের দানার একটা অত্যন্ত ছোট্ট একটা জায়গার ছবি দেখাচ্ছি। সর্ষের দানার ওপরের একটুখানি অংশকে এটা যদি দেখি, তাহলে এইরকম পুরো স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো, যেটা এমনি কোনো মানে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা এমনি কোনো লাইট মাইক্রোস্কোপ দিয়ে এটা দেখা সম্ভব না। এই জিনিসটাকে এখানে আমরা পুরো দেখছি যে কি অপূর্ব একটা স্ট্রাকচারকে আমরা দেখতে পাচ্ছি এই যন্ত্রের মাধ্যমে। এটা আমরা অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে, যেহেতু আমি মানে সাধারণ জিনিস নিয়ে কাজ করতে ভালোবাসি, তো এটা বাড়ি থেকে একটু পোস্ত নিয়ে, তা পোস্ত আমার দেখা ইচ্ছে যে একটা পোস্তর মধ্যে কি থাকে। তা পোস্তর দানা, পোস্ত একটা দানা নিলাম। এই পোস্তর দানা নিয়ে আমি এটাকে দেখেছি, দেখলাম যে এইরকম একটা স্ট্রাকচার, একটা পোস্তর দানার একটু অংশ, মানে পোস্তর দানা তো মানে দেখা যাবে না, বিশাল হয়ে যাবে। তাই একটু অংশকে আমরা যদি দেখি, তার মধ্যে এইরকম স্ট্রাকচার রয়েছে। হ্যাঁ, এই পুরো পোস্তর দানার মধ্যে এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো এই যন্ত্রের মাধ্যমে। এটা একটা মেটালার্জি মাইক্রোস্কোপ বার করছিলাম, তো সেই সময় আমি কাজ করছিলাম সেই মেটালার্জি মাইক্রোস্কোপের ছবি, যেটা
আমার পরের দিকে যে যন্ত্রগুলো বেশিরভাগ যন্ত্র তো আমার সবটাই হচ্ছে কম্পিউটার কানেক্টেড আর কি, মানে ওটাকে চোখ দিয়ে দেখা, যেটা মাইক্রোস্কোপে আমরা চোখ দিয়ে দেখতাম মানে ডাইরেক্ট সরাসরি, তা এটা সবগুলোই অ্যাকচুয়ালি কোনো ডিভাইসকে আমরা ডাইরেক্টলি দেখছি না, এগুলো কম্পিউটার স্ক্রিনে দেখছি। এটা হচ্ছে মেটালার্জি মাইক্রোস্কোপ, অর্থাৎ আমরা মেটালের কোনো স্ট্রাকচারকে যে একটা ধরুন একটা কাস্ট আয়রন কি একটা ব্রাশের একটা মেটাল কি একটা অন্য যে কোনো মেটাল, সেই মেটালে আমরা তার ভেতরে স্ট্রাকচারটা কীরকম আছে সেটা দেখার জন্য মেটালজি মাইক্রোস্কোপের আমরা দেখতে হয়, সেখানে গ্রাইন্ডিং, তারপর পলিশিং, তারপর এচিং প্রসেসটা জটিল প্রসেস, সেইভাবে করে স্যাম্পল রেডি করে তারপরে এই মাইক্রোস্কোপে দেখতে হয়। এরপরে আবিষ্কার করেছিলাম সেটা হচ্ছে ওপেক অ্যানালাইজার। এটা একটা অদ্ভুত যন্ত্র, এটা হচ্ছে করা হয়েছিল ডার্মাটোলজিস্ট যারা স্কিনের ডাক্তার তাদের জন্য এটা করা। এই যন্ত্রটার উদ্দেশ্য হচ্ছে যে ধরুন কোনো পেশেন্ট গেছে কোনো ডার্মাটোলজিস্টের কাছে, এবং ডার্মাটোলজিস্টের যাওয়ার পরে ডার্মাটোলজিস্ট তাকে টিউবলাইটের আলোতেই মোটামুটি 4 ফুট দূর থেকে দেখে বললো কী হয়েছে, তা যার হয়েছে সে বলছে যে আমার এই হাতের এখানে কালো একটা দাগ হয়েছে, তা সে বলছে যে কি গালের এখানে দাগ হয়েছে, তা বলছে যে আচ্ছা এটা কতদিন হয়েছে, বললো 10 দিন হয়েছে কি 15 দিন হয়েছে কিছু একটা বললো। তো বললো আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করুন, জাস্ট একবার তাকিয়েই বলে দিল আপনি এক কাজ করুন এই অয়েনমেন্টটা লাগান আর এই মেডিসিনটা খান, নিয়ে 1 মাস পরে আসবেন। এবারে সেই দোকানে প্রেসক্রিপশনটা দিল, দোকানদার একটা ছোট্ট অয়েনমেন্ট দিল যার দাম 700 টাকা, একটা অনেকগুলো ট্যাবলেট দিল। তা দেখা গেল যে সে দিনে 3 বার লাগাতে বলেছে, তা 2 দিনে সেই 700 টাকার অয়েনমেন্ট শেষ, আবার কিনছে। তা এইভাবে কিনতে কিনতে তখন প্রায় বেশ কয়েক হাজার টাকার সে মেডিসিন তার কেনা হয়ে গেছে। এবং সে যখন পরবর্তীকালে ডাক্তারের কাছে যায়, ডাক্তার তখন জিজ্ঞেস করে যাচ্ছে আপনি যে এটা খেলেন এটা কি কাজ হয়েছে আপনি কিছু জানেন? তখন সেও মানে কোনো রকম রেকর্ড নেই, সে বেড়েছে না কমেছে সেটাও জানে না, কাজ হয়েছে কি না জানে না। ডাক্তার তখন বললো আপনি এক কাজ করুন, এটা আপনাকে আর আগে যে ওষুধগুলো খেয়েছেন এবারে আপনি এই মেডিসিনগুলো খাবেন, এটা লাগাবেন। আবার মেডিসিন খেলে এরকম করতে করতে যখন 6 মাস হয়ে গেল তখন বললো যে আমার তো অনেকটা বড় হয়ে গেছে। তখন সে বলছে এই ডক্টর মুখার্জি বাজে ডাক্তার, এই আরেকজন ডক্টর সরকারের কাছে যাই, তখন ডক্টর সরকারের কাছে দৌড়ালো। তা এরকমভাবে চলতে থাকে। তো এই যে যন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হ্যান্ডেল একটা ডিভাইস, যে হ্যান্ডেল ডিভাইসটা একটা ল্যাপটপ বা ডেস্কটপের ডক্টর কানেক্ট করে রাখবেন, এবং পেশেন্ট বললে কী হয়েছে কোন জায়গাটা হয়েছে খালি দেখিয়ে দিল যে আমার এই জায়গাটার প্রবলেম হয়েছে। ডাক্তার এটা কী করবে, এটাকে কম্পিউটারের সঙ্গে কানেকশন করাই থাকবে, এই জায়গাটা নিয়ে সেই পেশেন্টের ওই জায়গাতে লাগানোর পরে ডক্টর কম্পিউটার স্ক্রিনে পুরো ওর কী হয়েছে না হয়েছে খুঁটিনাটি বিষয় কম্পিউটার স্ক্রিনেই সে দেখতে পাবে, মানে ইভেন চামড়ার তলায় কী আছে সেটাকেও সে দেখতে পাচ্ছে। হওয়ার পরে সে কম্পিউটার নিয়ে সে নিজে সেভ করে রাখলো, পেশেন্টের নামে সে সেভ করে রাখলো, যদি চায় ডাক্তার পেশেন্ট প্রেসক্রিপশানে তার একটা ইমেজ দিয়ে দিতে পারে, আর আদারওয়াইজ সেই পেশেন্টের নামে একটা কোড দিয়ে সেভ করে রাখলো, প্রেসক্রিপশানে পেশেন্টের কী নামে রেখেছে সেটাকে সেভ করে রাখলো। 1 মাস পরে যখন পেশেন্ট আসলো তখন পেশেন্টগুলোকে জিজ্ঞেস করলে গেলে কোথায় হয়েছিল, তখন দেখালো এখানে, আবার ওই সিরিয়াল নাম্বার দেখিয়ে বা কোড নাম্বার দেখিয়ে ওখানে আরেকবার লাগালো। ডাক্তার দুটো ইমেজকে পাশাপাশি দেখে বললো এ তো আর করার কিছু নেই, আপনার তো প্রায় সেরেই এসেছে, আপনাকে আর আমার কাছে আসতে হবে না, আপনি এই 7 দিন ওষুধটা খেয়ে বন্ধ করে দেবেন। মানে এটা হচ্ছে এই যন্ত্রের উপকারিতা, এটা হচ্ছে সেই বিশেষ যন্ত্র, এটা হচ্ছে ওপেক অ্যানালাইজার। এটা সেই বড় যন্ত্রটা যেটা মোটামুটি 8 ইঞ্চির মতন লেন্থ, এটা এই যন্ত্রটা। এটা নিয়ে কাগজে অনেকবার এটা নিয়ে লেখালেখি হয়েছে। এটা হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ, আপনারা সবাই জানেন। এই বিভিন্ন রকম আমি অপটিক্যাল টেলিস্কোপ নিজে হাতে পুরোটাই বানানো, এই অ্যালুমিনিয়াম রোল করা থেকে শুরু করে এর গ্লাসের স্ল্যাবকে ঘষে ঘষে মিরার করেছি, তারপরে তাকে গ্রাইন্ডিং করে পলিশিং করে কোটিং করিয়ে সব করে এরকম বিভিন্ন মিরার আমি বানিয়েছিলাম। 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি এগুলো সব বিভিন্ন রকম বানিয়েছিলাম। তা সেই সবগুলোর এখানে ছবি, যেটা সবাই করে থাকে সেটার মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই, এগুলো সব বিভিন্ন রকম করেছি। এবং করতে গিয়ে যেটা আমি উপলব্ধি করেছি সেটা যন্ত্রটার কথা পরে আসছি আর কি, পরে বলছি সেটা কি উপলব্ধি করেছি। এগুলো সেই সব যন্ত্র দিয়ে তোলা আমার চাঁদের কিছু ছবি আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে মাইক্রো পোলারাইজার মাইক্রোস্কোপ। পোলারাইজার মাইক্রোস্কোপ হচ্ছে কি, যে আমার কোনো
জন্য পাথর আছে, যে পাথরের মধ্যে তার যে স্ট্রাকচারগুলো আছে, অর্থাৎ কী কী এলিমেন্ট রয়েছে সেগুলোকে দেখার জন্য এই পোলারাইজার মাইক্রোস্কোপ ব্যবহার করা। যারা জিওলজিস্ট তাদের এটা খুবই কাজের জিনিস। কিন্তু পোলারাইজার মাইক্রোস্কোপ অনেক বড় জিনিস হয় এবং খুব দামি জিনিস। তো এইটা একটা ছোট্ট ডিভাইস, যে ডিভাইসটা পকেটে নিয়ে ক্যারি করা যাবে, অর্থাৎ সেই যদি তার কাছে যদি সেই স্যাম্পলটা থাকে বা স্লাইড করা থাকে, তাহলে সেই ওটাকে লাগিয়ে দিয়ে এটাতে সে ইনস্ট্যান্ট দেখে নিতে পারবে যে তার সেই যেটা চাইছিল, অর্থাৎ এই মিনারেলগুলো আছে কি না সে সেখান থেকে ডিটেক্ট করে দেখে নিতে পারবে। সেটা হচ্ছে এই ছোট্ট পোলারাইজার মাইক্রোস্কোপ। খুবই ইউজফুল এই যন্ত্রটা। এরপরে আমি ডিজাইন করি ডিএসএলআর ক্যামেরার জন্য বেশ কিছু টেলিফটো লেন্স, যে টেলিফটো লেন্সগুলো প্রচুর দাম, কয়েক লক্ষ টাকা দাম। সেই টেলিফটো লেন্স এটা আমি ডিজাইন করি, যেটা ডিএসএলআর ক্যামেরাতে লাগানো যায়। এটা একটা টেস্টিং করছিলাম, একটা অনেক দূরে একটা ঈগল পাখি, আপনার পাখি বসেছিল, এটা কোয়েল পাখি, কোকিল ফিমেল, তাই সেইটার একটা ছবি আমি তুলেছিলাম। এটা টেস্টিংয়ের একটা ফটোগ্রাফ করেছিলাম। এটা অনেক দূরে একটা গিরগিটি বসেছিল, সেই গিরগিটির আমি ছবিটা তুলেছিলাম। কানগুলো দেখা যাচ্ছে, কাটা দেখা যাচ্ছে। এটা ওই টেলিফটো লেন্স। এরপরে বানাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্টর। এটা একটা মজার জিনিস। নর্মালি ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্টর, যারা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারা কি করে, কোনো একটা যে কেউ এসছে, কেউ মার্ডার করে গেছে, কিছু করেছে, কি কেউ কাঁচের গ্লাসে হাত দিয়েছে, তার হাতের ছাপ মিটে যদি না দেয়, তাহলে তারা কি করে ওটাকে স্যাম্পলটা দেখেছেন আর প্লাস্টিকে করে ক্যারি করে তারপর তারা নিয়ে যায়, ভালো করে টাওয়েল দিয়ে মুড়ে, তারপর সেটা ল্যাবে নিয়ে যায়। ল্যাবে নিয়ে গিয়ে তারপরে কি করে ওটাকে উপরে কোনো একটা স্প্রে করে নিয়ে তারপর সেটাকে লেন্স দিয়ে দেখে বোঝে যে এটার মধ্যে কার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তো সেইভাবে ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করা হয়। এই যন্ত্রটা বিশেষ যন্ত্র, যেখানে অত কিছু ঝামেলা নেই। তাই এটা কিভাবে আমরা টেস্ট করব, কাউকে একটা বলা হলো একটা পরিষ্কার কাঁচের স্লাইডকে একদম ক্লিন করে, একদম সাবান দিয়ে টোটালি ক্লিন করা হলো। ক্লিন করার পরে যে কোনো একজনকে, বড় হোক বাচ্চা হোক, কাউকে বলা হলো যে আচ্ছা তুমি এরকম করো যে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে টাওয়াল দিয়ে মুছে এসো। তারপরে সে সাবান দিয়ে টাওয়াল দিয়ে ভালো করে মুছে টুছে এলো। তারপর আসা বললো তুই আবার যা, আবার মুছে। এরকম 3-4 ওকে পাঠানো হলো, 3-4 ভালো করে মুছে, যাতে কোনো রকম কিছু লেগে না থাকে হাতে। তারপরে ওকে বলা হলো তুমি যে স্লাইডটা রয়েছে, মোছা পরিষ্কার স্লাইড টেবিলের উপর রাখা রয়েছে, তুমি তোমার একটা যে কোনো একটা আঙ্গুলকে তুমি জাস্ট টাচ করে দেবে, আর কিছু করবে, জাস্ট টাচ করবো, উপর দিয়ে টাচ করলো, বলে এবার চলে যাও। তাই এবার ও যেখানটা টাচ করেছে, আমি যদি এই যন্ত্রটাকে জাস্ট এর সামনে দিয়ে নিয়ে যাই, তাহলে ওর আঙ্গুলের ছাপটা এখানে দেখা যাবে, অথচ ওর হাতে কোনো রকম কিছু লেগে নেই, কোনো কিছুই লেগে নেই। এটা হচ্ছে সেই বিশেষ যন্ত্র যেটা দিয়ে টাচ করলেই আমরা দেখতে পাবো যে ওর ওখানে কেউ টাচ করেছে এবং তার ফিঙ্গারপ্রিন্টটা এখানে দেখা যাবে। এরপরে আসি সোলার পার্টিকেল ডিটেক্টর। তা এই যন্ত্রটা আবিষ্কার করার পিছনেও একটা ছোট্ট গল্প বলে দিই খুব সংক্ষেপে, যে এখানে কৌস্তব হয়তো এখানে আছে। তা আমি আর কৌস্তব আমরা একটা কনফারেন্সে গেছিলাম, তো সেখানে সিকিমে। তো সেখানে আমরা অনেক সূর্যের কিছু ছবি দেখেছিলাম কনফারেন্সে। তা সেই সব সূর্যের ছবিগুলো বলেছিল যে এগুলো স্পেস থেকে তোলা ছবি, কারণ আমাদের আর্থ থেকে ওই রকম ভালো ছবি পাওয়া যায় না। তা সূর্যের ছবিগুলো সেরকম অদ্ভুত ধরনের ছবি দেখেছিলাম। তা এবারে আমার যখনই কোনো জিনিস চ্যালেঞ্জিং হয়, এটা হয় না, সেটা হয় না, এটা করা যায় না, তখনই আমার মাথায় তখনই চিন্তাটা ঢোকে যে তাহলে সেটাকে কীভাবে সলভ করা যায়। তখন সেইভাবে আমি আমার দিক থেকে আমি আমার কাজটা শুরু করি। তা তখন আমি এটা নিয়ে বেশ কয়েক বছর লড়াই হয়েছে। তা লড়াই করার পরে এই যন্ত্রটা করেছিলাম, যে যন্ত্রের মাধ্যমে আমরা এটা খালি সূর্যকে দেখার জন্যই করেছিলাম, যে সূর্যের আমরা বিভিন্ন লেয়ারের ছবি আমরা এখানে দেখতে পারবো এই যন্ত্রটার মাধ্যমে। এবং একটাই খালি কন্ডিশন, আকাশ ক্লিয়ার চাই, আর কিছু দরকার নেই। তা আপনাদেরকে অনেক ছবি দেখাবো যেখানে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে ওই যন্ত্রের কত ভালো ভালো আউটপুট পেয়েছি। হয়তো মেঘ সরে গেছে তখন আমার তোলা, কি গাছের ফাঁক দিয়ে একটুখানি আলো আসছে সেই অবস্থাতেও তোলা হয়েছে, এরকম কি ধরুন জানলা দিয়ে সূর্যের আলোটা এসছে সেখান থেকে তোলা হয়েছে। এরকম অনেক, এই না যে কোনো বড় ল্যাবে বসে সেই কাজটা করেছিলাম, খুব সাধারণভাবেই সেই কাজগুলো করা হয়েছে টেস্টিং করার সময়। তা আপনাদেরকে সেসব ছবি কিছু আমি পরে দেখাচ্ছি। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা নর্মাল আমরা সূর্যকে যেভাবে দেখি বিকেলবেলায়, সেই একটা অস্ত যাওয়া সূর্যকে আমরা যদি দেখি তাহলে এরকমই একটা যে দেখব, সেটা ওই যন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা ওই বিশেষ যন্ত্রের মাধ্যমে তোলা। এই যন্ত্রের এখানে যে অংশ, যে ছবিতে দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে
ফটোস্ফিয়ার অংশ, অর্থাৎ সূর্যের যে অংশটাকে আমরা দেখতে পাই সেই অংশেরই এখানে আমরা সূর্যের যে অংশটা যেটা আমরা চোখে দেখি, অর্থাৎ ফটোস্ফিয়ার ছাড়া আমরা কোনো অংশ দেখতে পাই না, কারণ তার আমরা যে আলোর যদি আমরা ওয়েভলেন্থগুলো দেখি তাতে যে আমাদের চোখে যেটা ধরা পড়ে সেই ফটোস্ফিয়ার অংশটাই ধরা পড়ে, তার ব্রাইটনেসটা ইলুমিনেশনটা অনেক বেশি বলে। এই অংশটা হচ্ছে আপনার করোনা, অর্থাৎ আমি এই করোনাকে নিয়ে আমি এই সূর্যটা ছবিটা তুলেছি। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে করোনা তো গোল হয়, আমাদের একদমই মিথ্যে কথা, করোনার সবসময় গোল হবে এমন কোনো কারণ নেই। করোনার প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হয়, এই মুহূর্তে করোনা যা আছে আমরা দেখব, পর মুহূর্তে করোনার পজিশন কিন্তু আলাদা হয়ে যাবে, ওর ভেতর থেকে পুরো জিনিসগুলো আলাদা হতে থাকে এবং প্রত্যেক মুহূর্তে করোনার এখানে একটা দেখুন আপনার সূর্যের রয়েছে, তার সঙ্গে দেখুন করোনার ছবিটাও আমরা এখানে তুলে দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে বিশেষ যন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে। এখানে আমরা সূর্যকে দেখছি এবং তার করোনাকে দেখছি। এটা আমরা সানস্পটকে দেখতে, সূর্যের সারফেসটাকে দেখতে পাচ্ছি, সান সারফেসটা। এখানে ঠিক মনে হচ্ছে একটা কাপড়ের টুকরো উপরে প্রিন্ট করে দিলে যেরকম হয় সেটা হচ্ছে বিভিন্ন লেয়ারের আমরা সূর্যের এটা দেখতে পাচ্ছি। এখান থেকে দেখুন অনেক কিছু জিনিস বেরিয়ে চলে আসছে, প্লাজমাগুলো এখানে বাইরের দিকে বেরিয়ে আসছে, এটা সূর্যের একটা আউটার সূর্যের লেয়ারকে দেখতে পাচ্ছি, আর এখান থেকে এখানে বেরিয়ে আসছে। এখানে দেখুন এটা দেখে মনে হবে যেন আমরা টোটাল সোলার ইক্লিপসে তোলা ছবি, কিন্তু এটা এমনি দিনেই তোলা, এটা কোনো টোটালিটির ছবি নয়, এটা এমনি দিনেই তোলা ছবি। এই যে কালো অংশটা কোনো ঢাকা দিয়ে তোলা নয়, কালো অংশটা একদমই নর্মাল কন্ডিশনেই তোলা, অর্থাৎ আমার ফটোস্ফিয়ারে যেটা গনগনে সূর্যের আলো, এবং এটা মানে তোলা হয়েছিল এই ধরুন 1:30-2টোর সময় তোলা ছবি, এটা এই সময় তোলা ছবি। এবং করোনাটা দেখা যাচ্ছে যেটা এখানে কোনো সূর্যের কোনো আলোর এখানে কোনো বংশ নেই, পুরোটাই এখানে ব্ল্যাঙ্ক। আর এটা যেটা টোটালিটির সময় যেটা হয় এটা করোনাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা একটা সানস্পটের ছবি আমরা দেখতে পাচ্ছি, সূর্যের মধ্যে সানস্পট রয়েছে। এখানে একটা সানস্পট আমরা দেখতে পাচ্ছি। এই সানস্পটটা একটা অদ্ভুত সানস্পট হয়েছিল 2012 সালের 9 মে এটা তোলা হয়েছিল। ঠিক মনে হচ্ছে একটা মানুষের চোখ এখানটা রয়েছে, এখানে চোখের মণিটা দেখতে পাচ্ছি। এই একটা অদ্ভুত একটা ছবি এখানে তোলা হয়েছিল এবং ঠিক দুপুর 3টের সময় ছবিটা এটা তোলা হয়েছিল। এবং এই ছবিটা তোলার পরে আমি এটা তুলে রেখেছিলাম আমার আমার ইনস্ট্রুমেন্ট দিয়ে, এবং তার ঠিক পরের দিনে তোলা ছবি, 24 ঘন্টা পরে তোলা, ঠিক 3টের সময় এই ছবিটা তোলা। দেখুন চোখটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। অর্থাৎ সূর্যের যে সানস্পট তৈরি হয়, এবং একটা সানস্পট আপনার কোনোটা একদিন থাকে, কোনোটা 50 দিনও থাকতে পারে, এবং সানস্পটের আকার আকৃতি প্রত্যেক মুহূর্তে কিন্তু পরিবর্তন হতে থাকে, এই নিচে একই থাকবে। এক তো হচ্ছে তার পজিশন চেঞ্জ হয়, 2 নম্বর হচ্ছে আপনার পরিবর্তন হতে থাকে শেপগুলো। এটা দেখুন একটা লুপ দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে একটা বেরিয়ে আসছে, এটা ওই আপনার টোটালিটির মতন দেখতে লাগছে ছবিটা, এটা এমনি দিনে তোলা ছবি। এটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার লেয়ারের ছবি, এখানে আর কোনো লেয়ারের নেই, এখানে অনলি ক্রোমোস্ফিয়ার। এখানে সূর্যের যে ফটোস্ফিয়ারটাও নেই, এখানে খালি ক্রোমোস্ফিয়ারে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রমিনেন্সগুলো দেখা যাচ্ছে, এই প্রমিনেন্স এগুলো দেখা যাচ্ছে। একমাত্র এটা কোনো রকম এটার মধ্যে ঢাকা দিয়ে তোলা নয়, এটা নর্মাল অবস্থাতেই তোলা ছবি এবং নর্মাল ডেতে তোলা ছবি, এটা কোনো বিশেষ দিনেও তোলা ছবি না। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ক্রোমোস্ফিয়ারের লেয়ারটা খালি এখানে ছবিটা তোলা হয়েছে। এটা স্পিকুলসের ছবি, আপনারা অনেকেই হয়তো জানেন যে স্পিকুলসটা খুব রেয়ার জিনিস, যেটা তোলা যায় না। এই স্পিকুলসের ছবি আমি তুলেছিলাম, যেটা প্রত্যেক মুহূর্তে প্রায় 70,000 to 75,000 স্পিকুলস একটা সোলার ডিস্কের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই এইটা সেই স্পিকুলসের ছবি, যেন হচ্ছে তুলোর পাজা, এবং একটা স্পিকুলস প্রায় 500 কিলোমিটার অবধি লম্বা হয়, সেটা তার ছবি। এটা আমার সানস্পটের একটা ছবি, এটা ত্রিভুজাকৃতি একটা গ্রুপ সানস্পট এখানে দেখতে পাচ্ছি, এখানে সান সারফেসটাকে এখানে দেখা হচ্ছে। এটা ভেনাস ট্রানজিট তোলা হয়েছিল, এখানে অনুপম যেই থাকে, অনুপম জানে, প্রস্তাবও জানে, আমরা এখানে তুলেছিলাম যখন। এটা হচ্ছে ভেনাসটা এখান থেকে এরকমভাবে চলে গিয়েছিল, এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সানস্পট, আর এটা হচ্ছে ভেনাস, গোল মতন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেনাস। এরপরে চলে আসি যে সুপার টেলিস্কোপ। আমি টেলিস্কোপের কথা আগে বলেছি যে আমি নিজে কাঁচ ঘষে ঘষে অনেক বানিয়েছি, কিন্তু কাঁচ ঘষে যে সমস্যাটা হয়, প্রচণ্ড পরিশ্রমের কাজ। তারপরে যত টেলিস্কোপের মিরারের ডায়ামিটার যত বড় হয়,
তত তার জটিলতা বাড়ে। অর্থাৎ আমি যদি একটা 2 ইঞ্চি কাজ ঘষে মিরারকে বানাই আর 3 ইঞ্চি বানাই কি একটা 4 ইঞ্চি বানাই, যত ডায়ামিটার বড় হবে তত তার খাটুনি বেড়ে যাবে, অর্থাৎ তখন তার এরারটা বাড়তে থাকে। আর তত জিনিসটা সূক্ষ্মতার দিক দিয়ে যদি দেখি তাহলে সেটা প্রবলেমটা অনেক বেশি চলে আসে। তা এইটা ভেবে ভেবে আমি যে টেলিস্কোপটা আবিষ্কার করি সেইটা হচ্ছে, সেটার নাম আমি সুপার টেলিস্কোপ রেখেছি। এটা হচ্ছে আলট্রা হাই ম্যাগনিফিকেশন এবং ভ্যারিয়েবল ফোকাল লেন্থের একটা টেলিস্কোপ। আপনাদেরকে পরে তার টেলিস্কোপের যে অ্যাকচুয়াল যে কাজটা করে সেটা হচ্ছে টেলিস্কোপের মিরার করে, এবং এটা একটা বিশেষ ধরনের আবিষ্কার যে আবিষ্কারের মাধ্যমে অনেক বড় আকৃতির টেলিস্কোপ, যেটাতে কোনো কাজ ঘষে টেলিস্কোপের মিরার নয়, এটা অন্য পুরোভাবে কাজ করবে এবং নিখুঁত ছবি এটাতে দেখা যাবে। এবং কিন্তু এটা করতে গেলে বিরাট ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন। আমি ল্যাবে যেটা বানিয়েছিলাম তার ছবি আপনাদেরকে তুলে ধরছি। এটা আমার ল্যাবে বানানো সবচেয়ে ছোট ধরনের কাজ, এবং যেটা 2 ফুট ডায়ামিটার, 24 ইঞ্চি ডায়ামিটারের যে মিরারটা, এটা আমার করা। কিন্তু এটা করতে গেলে অনেক খাটুনি, অর্থাৎ আমি যদি 1 মিটার বলি 1 মিটারটা হবে, কিন্তু 2 ফুট করাটা খুব কঠিন কাজ আর কি। আমি যদি বলি 3 মিটারের ডায়ামিটারের মিরার হবে সেটা করা হবে, কিন্তু এইটা করা অনেক বেশি জটিল এবং কঠিন হয়ে যাচ্ছে। তা সেটা আমি একটা করে দেখেছিলাম যে 2 ফুট অবধি আমি ছোট করা, অর্থাৎ আমার যে আবিষ্কারটা এইটা হচ্ছে বড় ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বড় টেলিস্কোপ তৈরি করার এই যন্ত্র। এটা হচ্ছে সুপার টেলিস্কোপ। এরপরে আসি যে আচ্ছা, যেটা আমি একটু জাস্ট আরেকটু ছোঁয়া দিয়ে রাখি, যে ধরুন যেটা সমস্যাটা দেখা যায় বড় ক্ষেত্রে টেলিস্কোপের, ধরুন একটা টেলিস্কোপের মিরারের যে ফোকাল লেন্থ সেটা হয়েছে ধরুন 20 ফুট ফোকাল লেন্থ। তা আমি 20 ফুট ফোকাল লেন্থ টেলিস্কোপের সব টিউব বা এটা সব কিছু রেডি করা হয়ে গেল, তারপরে দেখা গেল সেটাকে ম্যাচ করছে না। সেটাকে ম্যাচ না করার জন্য আরও অনেক মেকানিক্যাল চেঞ্জেসগুলো তখন দরকার হয়ে পড়ে। সেই মেকানিক্যাল চেঞ্জেসগুলো করতে গেলে অনেক কিছু পরিবর্তন করতে হয়। তা সেটা একটা জটিল প্রসেস হয়ে দাঁড়ায়, যে টেলিস্কোপে মিরার যখন বসানো হলো আর উল্টো দিকে যে আইপিস দিয়ে দেখার বা অন্য সিস্টেমে যেটা ক্যামেরার অংশ সেখানে রাখার জন্য অনেক ঝামেলাজনক একটা ব্যাপার হয়ে যায়। তা তখন পরিবর্তন করা যায় না, অর্থাৎ ফোকাল লেন্থকে আমি পরিবর্তন করতে পারি না। এই যে যন্ত্রটা করেছিলাম এটাতে কিন্তু ফোকাল লেন্থ পরিবর্তন করা যাবে। কীরকম, যে আমার দরকার ধরুন যেটা বানানো হয়েছে সেটাতে আমি 30 ফুট ফোকাল লেন্থের টেলিস্কোপ আমার বানানো হচ্ছে, কথা বলছি। এবার দেখা গেল যে এটাকে কোনো কারণে আমার 40 ফুট বা 45 ফুট এটার ফোকাল লেন্থ করতে হবে, যেটা অন্য জায়গায় করাই সম্ভব না। তখন এটার সঙ্গে কম্পিউটার কানেক্টেড থাকবে, কম্পিউটার কানেক্টেড করে আর ভিতরে ম্যানুয়াল কিছু কানেকশান আছে, সেটা করে দিলে আমি এর ফোকাল লেন্থটাকে যে জায়গাটা দরকার সেটাকে আমি অ্যাডজাস্ট করে দিতে পারবো। তা সেইটা এই বিশেষ আবিষ্কারের মাধ্যমে করা সম্ভব। এরপরে চলে আসি যে রেটিনা প্রবলেমের একটা ডিটেক্ট করার জন্য একটা যন্ত্র। কীরকম যন্ত্র, যে ছোট বাচ্চা যখন জন্মায় তখন মোটামুটি 7 থেকে 10 দিনের মাথায় যদি আমরা জানতে পারি যে বাচ্চাটার চোখের রেটিনার কন্ডিশনটা কী আছে, অর্থাৎ বাচ্চাটা আগামী দিনে অন্ধর দিকে চলে যাবে কি না, তাহলে বাচ্চাটার আমাদের ওই সামান্য কোনো মাইনর অপারেশন অথবা কোনো মেডিসিন দিয়ে আমরা ওটাকে ট্রিটমেন্ট করা যেতে পারে, যদি জানা যায় যে এর ওই পার্টিকুলার প্রবলেমগুলো আছে বলে রেটিনাতে। এবং সেই যন্ত্র করার জন্য যে বিদেশে একটা যন্ত্র আছে আমেরিকা, সেটার দাম হচ্ছে প্রায় 6 কোটি টাকা দাম সেই যন্ত্রটা। এবং যে কারণে ওর মানে খুব কম জায়গায় সেই যন্ত্র কিনে সেই টেস্টিংটা করতে পারে। এই বিশেষ যন্ত্রটা দিয়ে এই যন্ত্রটা প্রায় 1 লাখ টাকার মধ্যে কি 1.5 লাখ টাকার মধ্যে আমি বানিয়েছিলাম, যে যন্ত্রটা খুব সহজে ওই একই প্রসেসে, ওইখানেও যে প্রসেসে করা হয়েছিল, যে একটা ভেতরে একটা চোখের উপরে রব দিয়ে তারপরে এই সামনের টিপটাকে টাচ করাতে হয়, তো সেইখানে টাচ করিয়ে, আর এখানে একটা নব দেখতে পাচ্ছেন, এখানে নব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফোকাসিংয়ের নব, আর এটা কম্পিউটারে কানেকশন করে দেখতে হবে। এবং আমাদের যে ডিটেক্ট করার জন্য রেটিনার যে প্রবলেম আছে সেটা ডিটেক্ট করার জন্য এই যন্ত্রটা দিয়ে সেটা ডিটেক্ট করা সম্ভব হবে। এটা সেই যন্ত্রটা যেটা আমার চোখের সামনে এটা লাগবে।
যে বাচ্চা যারা 7 থেকে 10 দিনের মধ্যে ডিটেক্ট করতে হয়, সেই যন্ত্রটার মাধ্যমে এটা করা যাবে। এটা সাইজে খুবই ছোট, এই যে পুরো যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 7 থেকে 8 ইঞ্চির মধ্যে টোটাল লেন্থটা এটা। এছাড়া আরও অনেক আছে, আমি কিছু অন্য কিছু দেখাচ্ছি। যে এরপরে হচ্ছে স্টেম কিট ডিজাইন করেছিলাম, যে স্টেম কিটটা সারা ভারতবর্ষে প্রচুর সিটিতে সেটা ব্যবহার করা হয়। আপনারা অনেকে ক্যাপজেমিনির নাম শুনেছেন, যে ক্যাপজেমিনি আমাকে বলে যে ওদের আন্ডারে কয়েকশো স্কুল আছে, তারা সেই স্কুলের জন্য আমাকে এটা ডিজাইন করতে বলে, যে অ্যাটলিস্ট ক্লাস 6-7 থেকে শুরু করে ক্লাস 10-11 অবধি বাচ্চারা যাতে করে তাদের স্টেমের যে কাজটা সেটাকে করতে পারে। তো তখন আমি নিজে অনেক স্টেম ডিজাইন করি, এবং সেই ডিজাইন করে তারপরে ছোটো ছোটো বক্সে সেই সব জিনিসগুলোকে দিয়ে তারপরে একটা বই লিখি ইংলিশের উপরে, ইংলিশে বইটা লেখা দিয়ে। তো সেই বইগুলো নিয়ে ওরা ওদের আন্ডারে যতগুলো স্কুল আছে সেই স্কুলে কোনোটাতে 4টে করে, কোনোটা 5টা করে, সেইভাবে স্টেম কিটগুলোকে ওরা সাপ্লাই করে। এবং এই রকমভাবে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বড় সুটকেস, সবচেয়ে আমরা সুটকেসে যদি বড় সাইজ বলি, সেই বড় সাইজের সুটকেস, এবং তার মধ্যে প্রচুর বাক্স থাকে, সেই বাক্সগুলো দিয়ে সেই সবগুলো করা হয়। এই যে দেখতে পাচ্ছেন ছবিতে, এই এক একটা বক্সের মধ্যে কয়েকশো মেটেরিয়াল আছে, কয়েকশো, এবং এই পুরো বাক্সগুলো নিয়ে ওই এক একটা সুটকেসের মধ্যে থাকে এই বাক্সগুলো। এবং এইগুলো সারা ভারতবর্ষব্যাপী সমস্ত বিভিন্ন, এইগুলো হচ্ছে স্পিড পোস্ট করে এবং ওখানে পাঠানো হতো। তা এইগুলো হচ্ছে গালা দিয়ে সিল করা রয়েছে, এগুলো বাই এয়ার, এগুলো সব বিভিন্ন সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এগুলো ওরা নিয়ে গেছে। এরপরে নতুন জেনারেশন যারা পড়াশোনা করছে বা যারা গবেষণা করছে, তাদের জন্য আমার কিছু বলার উদ্দেশ্য আছে, যে কোনো জিনিসকে খুব পজিটিভভাবে দেখতে হবে। আমাদের জীবনে অনেক সমস্যা আসবে। আমি নিজে বাস্তব যে কথাগুলো এখন বলছি, আমার জীবনে প্রচুর সমস্যা পেয়েছি, প্রচুর অর্থনৈতিক সমস্যা পেয়েছি, রাজনৈতিক সমস্যা পেয়েছি, পারিবারিক দিক থেকে সমস্যা পেয়েছি, কিন্তু আমি সমস্যা থেকে পিছিয়ে আসিনি। যদি আজ পিছিয়ে আসতাম তাহলে আমি এত কাজ করতে পারতাম না। এবং যদিও আমার ফ্যামিলি সেটাতে অনেক, আমার বিশেষ করে আমার মিসেস অনেক সাহায্য করেছে আমাকে। আমার ছেলে, আমি যখন চাকরি ছেড়ে আমার কাজ শুরু করি তখন আমার ছেলের বয়স মাত্র 1.5 বছর। তো এই অবস্থায় একজন কেউ চাকরি ছেড়ে দেবে পাগলের মতন, যে নিয়ে গবেষণা করবে, সেটা কোনো পরিবারের পক্ষে সম্ভব হবে না। কিন্তু আমি সেই রিস্কটা নিয়েছি যে আমাকে অনেক কিছু করতে হবে যেটা সোসাইটিতে কাজে লাগে, মানুষের উপকারে লাগে। তা সেইভাবে আমি আমার কাজটাকে শুরু করেছিলাম। সুতরাং সবসময় পজিটিভ ভাবতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি এটা করতে পারবো। নেক্সট হচ্ছে কি ইনোভেটিভ ওয়েতে, মানে সবসময় নতুন কিছু ভাবনা চিন্তার মাধ্যমে সেটাকে ভাবতে হবে। যে আর 5টা লোক যেভাবে ভাবে তার বাইরে থেকে বেরিয়ে অন্য কিছুভাবে ভাবা যায় না, সবসময় এইভাবে ভাবতে চেষ্টা করতে হবে। যে প্রথাগত যেভাবে সবাই ভাবে সেইভাবে না ভেবে আর কীভাবে ভাবা যায়, সেইভাবে নিজেকে ভাবনাটা করতে হবে। নেক্সট হচ্ছে যে কাজটা করতে চলেছি, যে কাজটা করছি, তার মধ্যে টোটালি ফোকাস হতে হবে, কনসেন্ট্রেট করতে হবে কাজটার উপরে। আমি সেটা যে কোনো কাজ, সেটা পড়াশোনা হলে পড়াশোনা আমি ওইভাবেই করব যে আমরা তখন চারিদিকে মানে একটা বিরাট বড় বিস্ফোরণ হলে যেন আমাকে হেলাতে না পারে। তা সেইভাবে আমাকে এগিয়ে যেতে হবে, কাজটার মধ্যে ওই ডিপে চলে যেতে হবে। আমি জাস্ট বলছি, অনেক দিনই হয়েছে যে আমি যখন কাজ করছি, আমার ল্যাবে যে চা দিয়ে গেছে, আমাকে বলেছে স্যার চা রয়েছে। 2 ঘন্টা পরে আমি খেয়াল করেছি যে আমার সামনে চায়ের কাপটা দিয়ে রয়েছে। আমি তখন বলছি তুমি আমাকে চা দেবে বলেছিলে, যাওনি? তখন বলি স্যার আপনাকে তো চা দিয়ে গেছি, 2 ঘন্টা হয়ে গেছে। সে 2 ঘন্টার চা তো জল হয়ে গেছে। তার কারণ কি, আমি যে সময় কাজটা করছি সে সময় গোটা পৃথিবী থেকে আমি নিজে আলাদা করে দিয়েছি। আমি তখন সেই কাজটার মধ্যে ডুবে গেছি, যে আমাকে ওই কাজটার মধ্যে এমন ডুবে যেতে হবে যে আমাকে ওর বাইরে আর কি হচ্ছে আমি জানবো না। কেউ ফোন আসছে, সব থেকে আমি দূরে সরে যাই। তো সেই জায়গা থেকে নিজেকে ওইভাবে যেতে হবে। আর যখন কোনো সমস্যা, মানে আমি এটাকে সমস্যা বলছি, যখনই আমি কোনো কাজকে করব সেটাই একটা প্রবলেমটাকে সলভ করার জন্য কাজ করা। তো এবারে সেটা কী করা হবে, একটা মাল্টিপল একটা কাজ রয়েছে, একটা অনেক কিছু সমস্যা আছে। তো সমস্যাটাকে আমি কী করব, সিম্পল ওয়েতে আগে চিন্তা করবে যে আমার এইটা করতে হবে। আমি এটাকে ছোট ছোট ভাগে কীভাবে ভাগ করা যায়, আমি ছোট ছোট পার্টে ভাগ করব। প্রথমেই এই সমস্যাটাকে একবার আমি সলভ করতে পারবো না, আমি এটাকে ছোট ভাগে ভাগ করে নিলাম। ছোট ভাগে ভাগ করে তারপরে এই ছোট ভাগগুলোকে
কীভাবে সলভ হয়, তখন ভাবলাম নিয়ে টোটাল জিনিসটাকে নিয়ে কাজ করব, যেটা আমি করে থাকি। আমি একটা বড় জিনিস পেলাম যে আমি এটা করব, এটাকে আমি করতে গেলে আমি পারবো না, আমি কি করি ছোট ছোট ভাগে ভাগ করে নিই। এটা হলো, এটা হলো, এটা হলো, 20টা ভাগ হলো, 20টাকে পরে আমি যোগ করব, যে কার পরে কোনটাকে রাখবো, নিয়ে আমি তো আবার টোটাল নিয়ে ভাবি। সুতরাং সেটা যদি করা যায় আমার মনে সাকসেস রেট অনেক বেশি হবে। জীবনে সমস্যা আসবে, সমস্যার চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেভাবে কীভাবে অ্যাকসেপ্ট করবো সেভাবে কাজটা নিয়ে এগিয়ে যেতে হবে। সাবজেক্টের উপরে ডিপলি ভাবতে হবে। আরেকটা জিনিস যেটা খুব দরকার সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আমি তো বলবো ইউটিউবে এত বেশি এখন মানুষের কি হয়েছে, কোনো একটা মাথায় চিন্তা আসে, ও আগেই গুগল ইউটিউব দেখে নিজে জেনে গেল, ও আচ্ছা এটা সঙ্গে সঙ্গে মোবাইল তো হাতের কাছে রয়েছে, মোবাইলে দেখে ও সলিউশন পেয়ে গেল, ঠিক আছে। একদম নয়, এটা করলে নতুন কিছু আবিষ্কার, নতুন ইনভেনশন একেবারে হবে না, নতুন ভাবনা একেবারে হবে না। সব থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। আমি কিন্তু ওইভাবে কোনো দেখি না যে কে কীভাবে ভাবছে, ইভেন আমি নিজের মতন করে ভাবি, অন্য কি ভেবেছে আমি সেটাও ভাবি না, কিন্তু ভাবনাটা এমন হবে যে অন্য লোক যাতে ভাবতে না সেইভাবে ভাববো, এমন ভাবনা হবে যেটা আর কেউ ভাবেনি, সেইভাবে ভাবতে হবে। আর টাকার পিছনে দৌড়াতে বারণ করছি। আমি কখনো কারণ আমার পিছনে টাকা প্রচুর আসছে, দৌড়াচ্ছে, আমি কখনো টাকার পিছনে ভাবি না। আমি মোটামুটি দুবেলা একটু খেতে পারলে হয়ে যাবে, আমি সেইভাবে করি। যদি সেভাবে কাজ করা যায় টাকা পিছনে দৌড়াবে, সুতরাং কাজ সেইভাবে হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমার কাজের জন্য আমাকে অনেকেই করেছে, তাদেরকে অ্যাকনলেজ করার জন্য আমার ফ্যামিলি, আমার মা, আমার ভাই, আমার ওয়াইফ, আমার ছেলে আমাকে প্রচুর হেল্প করেছে। আমার বন্ধু বান্ধব যারা আছে, ওয়েলুসা আছে, তারা আমাকে অনেক হেল্প করেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু শিখলাম আপনার গবেষণার যে আপনি বর্ণনা দিলেন তার থেকে। আমি বলতে গেলে আমি অভিভূত। আপনি এতগুলো যন্ত্র আবিষ্কার করেছেন এবং আপনার যন্ত্রগুলো সবকটারই এই বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো খুব সহজে ব্যবহার করা যায়, যে সাধারণ মানুষ এগুলো ব্যবহার করতে পারে। যন্ত্রগুলো প্রচুর ওয়েট বা প্রচুর সাইজ নয় এবং এইগুলো ব্যবহার করা খুবই সহজ। একটা ব্যাপার আমাদেরকে প্রায় দুঃখ দিত একটা কারণে, সেটা হচ্ছে যে বাঙালি বৈজ্ঞানিক আমাদের বেশ কিছু আছেন, যেমন সত্যেন্দ্রনাথ বসু বা আরো অনেকে, যারা থিওরিটিক্যাল যে সায়েন্স আছে তাতে উন্নতি করেছে, কিন্তু যন্ত্রপাতি বানানো যে বিজ্ঞানের যে শাখা, সেইটাতে সেই জগদীশ বাবুর পর থেকে সেরকমভাবে উল্লেখযোগ্য কারো কাজ যে আবিষ্কার, সেইটা আমাদের বাঙালিদের মধ্যে খুব বেশি ঐতিহ্য নেই। তো সেই প্রেক্ষাপটে যে আপনি আবিষ্কার করেছেন এবং এতগুলো আবিষ্কার পরপর করে গেছেন, সেইটা একটা বিশাল সাধুবাদের প্রাপ্য। বিশেষ করে আপনি প্রথমের দিকে যে গবেষণাগুলো কথা বললেন, যে কোভিডের প্রেক্ষাপটে আপনি একাধিক যন্ত্র বানিয়েছেন। তো কোভিডের ছায়া সেই আবার আসতে চলেছে, আশা করব সেটা ছায়াটা খুব বেশি দীর্ঘায়িত হবে না। তো বাট কোভিডের ভয় কিন্তু আজকেও সমানভাবে আছে এবং আগামীতে হতে পারে যে কোভিডের থেকেও ভয়ঙ্কর কোনো ভাইরাস আসতেই পারে, হয়তো আছে। তো সেই ক্ষেত্রে আপনার এই আবিষ্কারগুলো আমাদের কাজে লাগবে, কাজে লেগেই যাবে এবং লাগতে থাকবে। এবং খালি কোভিড নয়, আপনার যে পোর্টেবল যে আপনি এই বানিয়েছেন অক্সিজেন সাপ্লাই করার যে এই যন্ত্র, সেটা যারা উচ্চ এতে যায়, যে হাই অল্টিটিউডে যারা বিভিন্ন কাজে যাদের যেতে হয় এবং আরো বিভিন্ন যে ব্যবহার যেখানে আছে, সেইগুলোতে মানুষ উপকৃত হতেই থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ যে এতগুলো সুন্দর গবেষণা আমাদের মধ্যে বিবরণ দেওয়ার জন্য। আশা করি ছাত্ররা অনেকটা শিখতে পারবে আপনার যে আমরাও যে পারি, বাঙালিরাও যে পারে, আমরাও যে যন্ত্র বানাতে পারি, সেইটা থেকে তারা লাভ করবে, ইন্সপিরেশন লাভ করবে, আমি আশা করব। আজকে আমাদের ছাত্ররা কয়েকটা প্রশ্ন করেছে, তো সেই প্রশ্নগুলো আমি আপনাকে করছি। প্রথম
প্রশ্ন করেছে পল্লব নন্দী। পল্লব নন্দী বলেছে যে এই পকেট ভেন্টিলেটর এটার এমএইচ ক্যাপাসিটি কত, বলতে গেলে যতটা কতক্ষণ চলবে আর কি, সেটাও হয়তো বলতে চাই। হ্যাঁ, এটা যখন পুরো চার্জ দেওয়া হয়ে যাবে তখন এটা চালালে 5 to 10 আওয়ার্স কি আরও বেশি অবধি চলতে পারে, এবং এটার ভেতরে একটা রেগুলেটর নব আছে, যে নবটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো আমার শরীরে কতটা অক্সিজেনের ঘাটতি আছে সেটা পূরণ করার জন্য সেই রেগুলেটর নবটাকে অ্যাডজাস্ট করতে পারবো, এবং সবসময় যে সবাইকে বেশি অক্সিজেন সাপ্লাই দরকার পড়বে না সেটাকে রেগুলেট করতে পারবে। এবং 5 to 10 আওয়ার্স তো এটা আরামসেই যে কেউ ব্যবহার করতে পারে এবং তার বেশিও করতে পারবে। ইউজার দরকার মতো সে ইউজ করতে পারবে, একদম একদম, এবং যতটা ইউজ করছে সেই অনুযায়ী সেটা। আরেকটা প্রশ্ন পল্লবী করেছে যে ও বলেছে, এটা হয়তো খানিকটা কতটা প্রাসঙ্গিক আমি জানি না, ও বলেছে যে ম্যানফ্রেড ভন আর্ডেন সেম আবিষ্কার করছে এসিএম, যেটা আমরা জানি স্ক্যানিং ইলেকট্রনিক মাইক্রোস্কোপি যেটা। তো তাহলে আপনার যন্ত্রের নতুনত্ব কি? সেমটা সাইজ অনেক বড় এসেটা, তো আপনি যদি হ্যাঁ, অ্যাকচুয়ালি এতদিন ধরে যেটা চলে এসেছে সেটা হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। সেখানে যেটা করা হয় ভ্যাকুয়াম চেম্বারে একটা ইলেকট্রন বিমকে পাঠানো হয় এবং সেইটাকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে সেটাকে কাজ করানো হয়। অ্যাকচুয়ালি যিনি আবিষ্কার করেছেন তিনি এটার উপর নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং আবিষ্কারের 50 বছর পরে নোবেল প্রাইজ পান এই স্ক্যানিং ইলেকট্রনিক মাইক্রোস্কোপ বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, অর্থাৎ ইলেকট্রন বিমকে কাজে লাগানো হয়েছে। অ্যাকচুয়ালি আমি যেটা করেছি সেখানে কোনো রকম ইলেকট্রন বিমের ব্যাপার নেই, এটাকে নর্মালি, অর্থাৎ এখানে আমি যে নর্মাল যে স্লাইডকে ওখানে ইলেকট্রন বিমে করতে গেলে যেটা আলাদা স্যাম্পল ক্রিয়েট করতে হয়, সেখানেও ভ্যাকুয়াম চেম্বার করে গোল্ড প্লেটিং করে সেখানে কাজটা করতে হয়, কিন্তু আমার পদ্ধতিতে পুরোটা আলাদা। আমি ভেতরে অতটা ডিপলি আলোচনা করতে পারছি না যেহেতু এটার পেটেন্টের ব্যাপার আছে, যে আমার যে কোনো স্যাম্পলকে আমি ওখানে ব্যবহার করতে পারবো, তার জন্য বিশাল কোনো খরচ নেই। যন্ত্রটা ওটা একটা কয়েক কোটি টাকা দাম, এটা কয়েক হাজার টাকা দাম, এতটাই কম, এবং আউটপুট আপনাদের দেখিয়েছি যে কি অসাধারণ আউটপুট এটার থেকে পাওয়া যেতে পারে। অর্থাৎ আমি দেখিয়েছি আপনাদেরকে যে খুব ছোট সর্ষের দানার মধ্যে যে কি জিনিস কাণ্ড কারখানার লুকিয়ে রয়েছে, অর্থাৎ আমি পরীক্ষা করেছি যে আমাদের হাতের কাছে যে ছোট জিনিসগুলো সেগুলোকে দেখতে চাইছি, যেগুলো সাধারণ মানুষকে দেখালে বুঝতে পারবে। একটা পোস্তর দানা, তার ওপরটা আমি দেখিয়েছি যে কি অসাধারণ ভেতরটা, তার যে কার্ভেচারগুলো কীরকম হয় সেটা দেখতে। তো এইটা দেখার জন্য এমনি যে মাইক্রোস্কোপ বাজারে বা আমরা ব্যবহার করে দিই তাতে কিন্তু আসবে না। অর্থাৎ আমি যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ দেখতে যাই তাতে কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবো না, বা সর্ষের দানার উপরে যে অত নিখুঁত যে লিচুর মতন যে শেপগুলো সেটা কিন্তু আসবে না। সেটা দেখতে গেলে এরকমভাবে হাই রেজুলেশন একটা মানে ডিভাইসকে দিয়ে দেখতে হবে, যেটা আমি অনেক কয়েক কোটি টাকা খরচা পড়তো বা যার প্রিপারেশনটা করতে অনেক সময় লাগতো, সেটা মানে খুব অল্প সময় আমি কাজটা করে আমি দেখতে পারবো। এটাই পার্থক্য। সৌমেন মণ্ডল সাহা ইনস্টিটিউট থেকে ও প্রশ্ন যেটা করেছে ওটাও জাস্ট আগের প্রশ্নের মতোই খানিকটা। ও জিজ্ঞেস করেছে, সৌমেন মণ্ডল জিজ্ঞেস করেছে যে সেম আর 10 যেটা আপনি জাস্ট উল্লেখ করলেন, এই দুটোর সাথে আপনার যে আবিষ্কৃত যে ইলেকট্রনিক মাইক্রোস্কোপিক যে আছে যন্ত্র আছে তাদের ম্যাগনিফিকেশন কিরকম কম্পেয়ার করা? ম্যাগনিফিকেশনটা অনেকটাই পরিবর্তন করা যায়। এখানে আমার যেটা দরকার, আমি এটা অনেককেই বলি যে আমি শুধু বেশি ম্যাগনিফিকেশন করলেই যে আমি বেশি কিছু দেখবো এমন কোনো ব্যাপার নেই। ধরুন একটা সারফেসের মধ্যে কিছু হোল রয়েছে বা পারফোরেশন রয়েছে, তা আমি আমার জায়গাটা হচ্ছে আমি পারফোরেশনটাকে দেখবো। আমি যদি বেশি বড় করে সার্কেলটা গোল হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, ঢাকা পড়ে যাবে, সুতরাং সেখানে দেখতে পাবো না। সুতরাং যে জায়গাটা দেখবো তার ক্লিয়ারিটি কী হচ্ছে, যেটা এমনি মাইক্রোস্কোপে দেখা যায় না সেটাকে বড় করে দেখানো হচ্ছে। যে সবসময় যে আমি হাই ম্যাগনিফিকেশন করলেই যে আমি বেশি কিছু দেখতে পাবো, ইভেন কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমি সবাইকে তাই বলি যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ অনেকে যে ভাবে 1000 গুণ বড় করে দেখলে বেশি কিছু দেখতে হবে, কিন্তু সেটা সম্ভব না, সেটা হতেও পারে না। আমি 100 টাইমসে যেটা দেখতে পাচ্ছি সেটা 1000-এ আমি হয়তো সেটা দেখতে নাও পেতে পারি। সুতরাং আমার অনেকটা জিনিস বাদ চলে যেতে পারে। সুতরাং ম্যাগনিফিকেশনটা আমার ডিপেন্ড করছে কোন কাজের জন্য লাগাবো সেটার উপরে নির্ভর করবে।
তো তার মানে বিভিন্ন ম্যাগনিফিকেশনের জন্য আমরা বিভিন্ন রকমের সায়েন্সের গোলের উপর হ্যাঁ ডিপেন্ড করে আমরা হ্যাঁ বিভিন্ন রকমের ম্যাগনিফিকেশনের যন্ত্র ইউজ করে থাকি। টেম বা হুম টেম দিয়ে পুরোপুরি অন্য রকমের সায়েন্স করা যায়, এবং আপনার হ্যাঁ যে আবিষ্কৃত যেটা যন্ত্র সেটা হুম দিয়ে আরো অন্য রকমের সায়েন্স করা যায়। এবং হ্যাঁ এবং সেমের দাম প্রচুর বেশি এবং তার প্রচুর সাইজ লাগে, তো সেটা এক জায়গা থেকে এক হ্যাঁ জায়গায় মুভ করা খুবই শক্ত, কিন্তু আপনার যন্ত্র খুব কম দামে মুভেবল, পোর্টেবল, সেটা আপনার হ্যাঁ ইউজ করা যায়। তো সেটা হ্যাঁ খুবই একটা ভালো জিনিস। আরেকটা আমার প্রশ্ন আছে যে আপনি দেখালেন যে মাত্র 1 মাসের কম সময়তে আপনি কি করে প্লাস্টিক, কি করে মাইক্রো প্লাস্টিক কি করে হুম ডিটেক্ট করা যায় এবং সেটা হুম পুলেতেও নিয়ে গিয়ে কি করে ইউজ করা হয়েছে সেটা আপনি দেখালেন, এবং সেটার সার্থক ইউজ হয়েছে। তা একমাত্র 1 মাসের মধ্যে একটা যন্ত্র বানিয়ে ফেলা, এরকম একটা নতুন যন্ত্র, এটা হ্যাঁ একটা বিশাল ব্যাপার। আমার জাস্ট মনে প্রশ্ন এলো যে এখন তো মাইক্রোপ্লাস্টিক সব জায়গাতে, যে মাটির হুম মধ্যে মাইক্রোপ্লাস্টিক প্লাস্টিক মিশে যাচ্ছে, হুম হয়তো গাছের মধ্যেও প্লাস্টিক মিশছে, আমাদের খাবারের মধ্যেও হুম আমরা খাবারের হুম মধ্যে খাচ্ছি। তো হয়তো আমাদের ব্লাডেও হয়তো মাইক্রোপ্লাস্টিক আছে। তো সেইটা হ্যাঁ কি আপনার যন্ত্র দিয়ে দেখা সম্ভব? হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমি যখন টেস্টিং করেছি, আমি কিভাবে বলি যে একটা ছবি দেখছিলাম যে অনেকে মিলে দাঁড়িয়ে আছে, আমি আমার ল্যাবরেটরিতে টেস্টিং করা হচ্ছে। ওরা যেটা করেছিল যে বালি থেকে গঙ্গার জলকে কালেক্ট করেছে, করে নিয়ে দেখতে চাইছে যে গঙ্গার জলে কি কি আছে। তাতে করে দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম, যেখানে এককোষী প্রাণী, সে এককোষী প্রাণীর মধ্যে, শরীরের মধ্যে, মানে একদম ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তার মধ্যে শরীরে ঢুকে গেছে। মানে আচ্ছা, তো মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে এবং সে খেয়েছে, মানে ধরুন একটা অ্যামিবা টাইপের যদি কিছু জিনিস হয়, সে তো খেয়েছে এবং খাওয়ার সঙ্গে শরীরে তার ঢুকে গেছে এবং সেটাকে গ্লো করে দেখিয়ে দিচ্ছে যে ওর শরীরেও ঢুকেছে। এবং ধরুন একটা মাছ তো খেয়ে নিচ্ছে, আমরা সেই মাছটাকে খাচ্ছি। তাই সেরকম যদি কিছু খুব ছোট্ট কোনো জিনিস যেটা ও খেয়েছে, কোনো মাইক্রোপ্লাস্টিককে, এবং যেটা আমাদের শরীরে কোনোভাবে ঢুকতে পারে, তাহলে কিন্তু সেটা বিপজ্জনক হয়ে যাচ্ছে। এবং ধরুন আমি এটাও দেখেছি, ধরুন একটা প্লাস্টিক বোতলে জল নিয়েছি এবং ভালো করে শেক করছি। আমরা যেটা বলি যে প্লাস্টিক বোতলকে রিউজ করাটা একেবারেই উচিত না। কেন উচিত না? যেটা খুব ভালো করে দেখা যায়, আমরা যদি ভালো করে শেক করি, তারপর সেই জলটাকে দেখি তার মধ্যে চলে যাচ্ছে। এতটা মারাত্মক ঘটনা, যেটা না ইনস্ট্রুমেন্টে না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে আমাদের কতটা সামনে বিপদ চলে আসছে। সুতরাং আমাদের সবার উচিত প্লাস্টিককে বর্জন করা, এবং এইভাবে যদি আমরা করতে পারি তাহলে হয়তো কিছুটা, কিন্তু সেটা ইমিডিয়েটলি সম্ভব হবে না, কিন্তু এখন থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। যে খুব তাড়াতাড়ি সচেতন যদি না হই, তার সামনে বিপদ মানে বিপদ বিপদ, এবং যত বেশি ঢুকবে তত ক্যান্সারের প্রবণতাটা বেড়ে যাবে। ক্যান্সার এবং আরো অনেক রকমের রোগ, আর নতুন ধরনের রোগ হয়তো যেটা আমরা জানি না। হ্যাঁ, জানি না। তো আপনাকে আবার অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সন্ধে খুবই দারুণ কাটলো যে আপনার আবিষ্কারের গল্প শুনে। আশা করব যে আবার কখনো আরো নতুন নতুন গল্প শুনবো। অনেক ধন্যবাদ দিয়ে, এবং যারা শ্রোতা আপনাকে অনেক ধন্যবাদ। তাদেরকেও ধন্যবাদ দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আপনি আমাদের অনুষ্ঠান শেষ করছেন।